আবারও বলছি, ইংলিশ গ্রামার ভয় পায় না এরকম ছেলে মেয়ে খুব কমই রয়েছে। একটু ক্লাসটা মন দিয়ে শোনো, বিশেষ করে সিলেবাস কি রয়েছে স্যার খুব ভালো করে বুঝিয়ে দেবেন, কি পড়তে হবে না হবে সবকিছু। এবং দ্বিতীয় যে পার্টটা, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বলবো যে অ্যানালিসিস। একটু মন দিয়ে শোনো, কারণ তুমি যে পথে হাঁটতে চাইছো সেটা খুব ভালো করে জানা দরকার, যে কি 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 তোমাকে পড়তে হবে। একদম প্রপার গাইডলাইন সহ, মানে কিভাবে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে ধরে ধরে স্যার তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করে দেবেন। এবং একদম অবশ্যই শেষে কিছু কোশ্চেন আনসার অবশ্যই স্যার ডিসকাস করবেন। ক্লাসটা যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো, এবং আমি জানিয়ে দেবো আজকের ক্লাসে যে রেকর্ডিং রেকর্ডিং তো পাচ্ছ, ধরো পিডিএফ নোটস গুলো কি করে পাবে আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো, বা সেইভাবে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে। একটু ক্লাসটা মন দিয়ে করো, ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব, এবং আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। রেকর্ডিং বা পিডিএফ নোটস আজকের ক্লাসে পুরো গাইড পেয়ে যাবে, মানে যারা বিগত কোনো ক্লাসের পিডিএফ নোটস মিস করে গেছো তারাও পেয়ে যাবে, পিডিএফ নোটস এর কথা বলছি, তারাও কিন্তু পেয়ে যাবে। একটু আজকের ক্লাসটা মন দিয়ে করো। একদম শেষে আমি জানিয়ে দিচ্ছি ক্লাসটা হয়ে যাক, কারণ অলরেডি 6টা বেজে গেছে, স্যার জয়েন করে গেছেন। একটু প্লিজ ক্লাসটা মন দিয়ে শোনো, স্যারকে প্লিজ একটু কোঅপারেট করো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। ওকে, থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। যদি সবাই শুনতে পাও এবং আমার স্ক্রিনটাও দেখো তোমাদের কাছে ভিজিবল হচ্ছে কিনা। যদি স্ক্রিনটা এবং আমার ভয়েসটা ক্লিয়ার তোমাদের কাছে আসে তাহলে একটু থাম ইমপ্রেশন দেবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে ওকে ওকে, তো সবার কাছে আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তো দেখো, তো আমাদের যে পরীক্ষাটা আসতে চলেছে, অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তো এই এক্সামের জন্য যে আমাদের ইংরেজি সাবজেক্টটা কিভাবে প্রিপারেশন করতে হবে এবং কি স্ট্র্যাটেজি অবলম্বন করলে উই উইল ডেফিনেটলি ক্র্যাক দি এক্সামিনেশন, সেই ব্যাপারে আমরা কিন্তু ডিসকাস করব। তো দেখো, সবকিছু যে কোনো এক্সামের আগে তোমাদের একটুখানি আহ, তার ডিটেলসে সিলেবাস জানতে হয় এবং তার সাথে তার স্ট্র্যাটেজি গুলো জানতে হয়। তো আমরা সিলেবাসে কত কি আছে, কি মানে কিরকম আমাদের কি পড়তে হবে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো আজকে। আর তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ট্রেন্ড কেমন ছিল, ঠিক আছে, সেই ট্রেন্ডটা নিয়ে আলোচনা করবো এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করবো। ঠিক আছে, যাতে আমাদের একটা ওভারভিউ তৈরি হয়ে যায় যে কিভাবে আমরা প্রিপারেশনটা করব। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট টু স্টাডির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট নট টু স্টাডি, আমরা কতটুকু পড়বো না, এই সেগ্রিগেশনটা আমাদের কিন্তু করা প্রয়োজন। তো সেজন্য আমরা কিন্তু এই সব জায়গাটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, সবাই একটু মন দিয়ে শুনবে। আমরা যেটুকু ক্লাস করব, এই 1 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট হোক বা একটু তার বেশি হোক, যে অবধি ক্লাসটা করব সবাই মন দিয়ে শুনবে। এবং তারপরে যদি কোনো কারো ডাউট থাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক আছে, এবং আমি সবাই মানে যারা রয়েছে আমি ধরে নিচ্ছি তারা কেউই এই বিষয়ে অবগত নও। তো তাদের জায়গা থেকে গিয়ে আমি পড়াবো। ঠিক আছে, পড়ানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব। তো শুনতে থাকো। আচ্ছা, সবাই আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এটা গ্রুপ সি গ্রুপ ডি যে আগের সিলেবাসটা রয়েছে আমি এখানটাই দিয়েছি, যে আগের সাথে পরের একটা ডিফারেন্সিয়েট করেছে কিভাবে। এটা আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটা রয়েছে এবং এখানে এখন আমরা নতুন সিলেবাস যেটা দিয়েছে রিসেন্টলি, সেই ব্যাপারটা নিয়ে একটু দেখে নেবো ভালো করে। ঠিক আছে, তো দেখো, প্রথমত গ্রুপ ডির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের ইংরাজি থাকছে না। ঠিক আছে, তো 3টে সেগমেন্ট আমাদের থাকছে। আর তাহলে এখানটায় আমাদের ইংরাজিটা কিন্তু থাকছে না। তাহলে স্যার আমাদের কি ইংরেজি পড়ার দরকার নেই? দেখো, আমি বলবো যে দেখো, আমরা গ্রুপ সি কে যদি টার্গেট করে পড়তে পারি, গ্রুপ ডিটা কিন্তু অটোমেটিক্যালি হবে। কারণ গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানটাতে একটাই হচ্ছে নতুন সংযোজন, সেটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে, তো ইংরেজি সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি আগেও এরকমই ছিল। ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি ছিল। তো এখনো সেরকমই আছে, এমন কিছু পাল্টায়নি, শুধুমাত্র কোয়েশ্চেনের জায়গাটা বদলেছে। তো আগেও ফুল মার্কস হচ্ছে 60 মার্কস ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস, এটাও কিন্তু ওখানেও আছে। ঠিক আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তো সেম জিনিসটাই রয়েছে। আচ্ছা, আর
ধরো জেনারেল ইংলিশের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আগে 4টে সেগমেন্টেই একই নাম্বার ছিল, সেই জায়গাটা আর কি পরিবর্তিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর রয়েছে, ঠিক আছে। আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি রিজনিং এবং অ্যারিথমেটিকের জায়গাটা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইংরাজির কিন্তু ওয়েটেজ, স্যার ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, ভিডিও তো সবার কাছে, আমি তো জিজ্ঞেস করলাম তখন যে তোমাদের কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে, তোমরা সবাই বললে হ্যাঁ ঠিকঠাক দেখতে পাচ্ছ। নাজরিন বলছে যে দেখতে পাচ্ছ না। সবাই কি দেখতে পাচ্ছ? একটা থাম ইমপ্রেশন দেবে। ওকে, যে দেখতে পাচ্ছ না সে আরেকবার রিজয়েন করে নাও, একবার কেটে রিজয়েন করে নাও। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো চলো এবার দেখো তাহলে আমাদের ইংরেজি যে সিলেবাসটা রয়েছে এখানে আমাদের কি কি রয়েছে, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোকে আলোচনা করে নেবো। এখানে আমি গ্রুপ সির জন্য তোমাদের রেখেছি। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আমরা পরে একটু আসছি, ঠিক আছে। আগে এখানটায় ভালো করে সিলেবাসটা দেখে নিই। দেখো প্রথমে কি চাইছে, ঠিক আছে, ভালো করে বুঝতে হবে যে আমি কিন্তু, আমাদের কাছে বই আছে বা আমাদের কাছে রিসোর্স আছে মানে আমি অনন্তকাল ধরে পড়ে যাবো এরকম নয়। আমাকে এখানে কি চেয়েছে বুঝতে হবে। প্রথমত এখানে পুরো ইংরেজি সিলেবাসটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা 3টে সেগমেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে কি গ্রামার সেকশন, একটা হচ্ছে ভোকাবুলারি সেকশন, আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সেক্টর, ঠিক আছে। এই 3টে সেগমেন্টে ভাঙা হয়ে থাকে, ঠিক আছে। গ্রামার সেগমেন্ট, ভোকাবুলারি সেগমেন্ট, রিডিং কম্প্রিহেনশন টেস্ট সেগমেন্ট, এই 3টে সেগমেন্টে ওভারঅল আমাদের ব্যাপারটা ভাঙা যায়। এবার গ্রামার সেগমেন্টে দেখো, এরা গ্রামার বলতে বোঝাচ্ছে যে প্রেপোজিশন, তাহলে গ্রামার ফিল্ডে রেখেছে, তার মানে কি প্রেপোজিশন যে চ্যাপ্টারটা রয়েছে, প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এবার দেখো এই প্রেপোজিশন চ্যাপ্টারটা যখন আমরা পড়াশোনা করব, এটা আমাদের পার্টস অফ স্পিচের দিক দিয়ে পড়তে হবে, ভালো করে বোঝো, পার্টস অফ স্পিচের দিক দিয়ে পড়তে হবে। একই রকম ভাবে যদি আমি ভোকাবুলারি সেগমেন্টে যখন যাব, তখন এটারই নাম হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেও কিন্তু ওরা প্রশ্ন জিজ্ঞেস করবে, যখন আমাদের সিলেবাসে কিন্তু প্রেপোজিশন কথাটা উল্লেখ রয়েছে। তার মানে প্রেপোজিশন মানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আমরা পড়াশোনা করব। তো সেখানে প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশন কিভাবে কাজ করে, পুরো জায়গাটা আমরা পূর্ণাঙ্গ ভাবে পড়বো, ঠিক আছে। পার্টস অফ স্পিচের দিক দিয়ে দেখতে গেলে আমরা যখন কন্টিনিউ করব আমাদের ক্লাসগুলোতে, তখন আমরা কিন্তু এই জায়গাটা এরকম ভাবে জোর দিয়ে পড়বো। আর তার সাথে হচ্ছে ভোকাবুলারি পার্টে কি করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা ভালো করে পড়ে নেব, যেটা আমাদের ভোকাবুলারিতে মুখস্থ করতে হয়, ঠিক আছে। তো ব্যাপারটা কিরকম হয়, ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ধরো কনসিস্ট, কনসিস্ট একটা ওয়ার্ড দিল, এই কনসিস্টের পরে আমরা অফ লিখবো নাকি কনসিস্টের পরে ইন লিখবো, এই জায়গাটা আসবে। আচ্ছা, এগ্রি, এগ্রির সাথে আমরা কি লিখবো, উইথ লিখবো নাকি অন লিখবো, কি লিখবো, এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে। আচ্ছা, প্রেফার, আমরা প্রেফারের সাথে কি লিখবো, টু লিখবো নাকি ওভার লিখবো, এগুলো সব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের উপরে কাজ করে, ঠিক আছে। তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য, ঠিক আছে। এবার দেখো স্টিপুলেটেড সিলেবাসে কি বলেছে, তাহলে প্রেপোজিশন জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে প্রেপোজিশন, আচ্ছা এবার এবার একটা বক্তব্য হচ্ছে প্রেপোজিশনটা কি হবে স্যার পড়বো। প্রেপোজিশনটা আমরা একাডেমিকে যেরকম ভাবে পড়েছি এখানে কিন্তু ওরকম ভাবে পড়বো না। এখানে প্রেপোজিশন থেকে কি বলবে, হোয়াট ইজ প্রেপোজিশন, এটা তোমাদেরকে কখনোই দেবে না। হোয়াট ইজ প্রেপোজিশন, ঠিক আছে, এটা তোমাকে দেবে না। এই প্রেপোজিশনটা বাক্যে কিভাবে অ্যাপ্লাইড হয়, হাউ প্রেপোজিশন ইজ বিং অ্যাপ্লাইড বা ইজ অ্যাপ্লাইড ইন আ পার্টিকুলার সেন্টেন্স, এটা তোমাকে দেবে। অর্থাৎ পুরোপুরি আমরা এর অ্যাপ্লিকেশনের ব্যাপারটা কিন্তু দেখবো, অ্যাপ্লিকেশন বেসড, পুরোটাই হবে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বেসড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রেপোজিশনের বিভিন্ন রুল আছে, তো রুল গুলোকে আমাদের একদম গুলে খেতে হবে, ঠিক আছে, সেগুলো আমরা ক্লাসে করে নেবো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো প্রেপোজিশন কনজাংশন থেকে প্রশ্ন দিলে
যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা কিন্তু অনায়াসে খুব ভালো করে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি একটু কেউ ভালো করে পড়াশোনা করে, আমি বারবার করে বলছি, আউট অফ 10 তারা কিন্তু এই পরীক্ষাতে অন্ততপক্ষে 8 থেকে 9 মার্কস কিন্তু স্কোর করতে পারবে। যারা এই স্কোরটা করতে পারবে দেখবে সিলেকশনটা তাদেরই হবে। কারণ ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে ইংরাজির জন্য কাট অফটা কিন্তু কমে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু ইংরাজিতে ভয় পায়, তারা ইংরাজিতে স্কোর করতে পারে না। তো ইংরাজির ক্ষেত্রে যত যার বেশি স্কোর হবে তারা কিন্তু তত সাফল্যের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য সবাইকে বলছি এই জায়গাটাকে একটু ভালো করে পড়াশোনা করো, যাতে আউট অফ 10 তোমরা পড়াশোনা করলেই কিন্তু 8 থেকে 9 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার সেকেন্ডে দেখো কি বলেছে, সিঙ্গুলার এবং প্লুরাল। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার আর প্লুরাল যখনই যেই মুহূর্তে বললো, তাহলে সিঙ্গুলার বা প্লুরাল বললে আমরা কি বুঝবো স্যার? আমরা সিঙ্গুলার এই ওয়ার্ডটাকে কোথায় পাই প্রথমে খুঁজতে হবে। ঠিক আছে? প্রথমে সিলেবাসটা ভালো করে বুঝে নিতে হবে। সিঙ্গুলার বা প্লুরাল কথাটা আসে আমাদের পার্টস অফ স্পিচের নাউনে অথবা প্রোনাউনে। ঠিক আছে? তাহলে নাউন এবং প্রোনাউনটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে নাউন এবং প্রোনাউন স্যার আবার কি একই রকম ভাবে আমরা সংজ্ঞা পড়বো? না, সংজ্ঞা পড়বো না। নাউন এবং প্রোনাউনের অ্যাপ্লিকেশন পড়বো, যে স্যার এটা অ্যাপ্লাই কিভাবে হয়, এরা অ্যাপ্লাইটা হবে। ঠিক আছে? আচ্ছা, যখনই নাউন আর প্রোনাউন পরীক্ষাতে আসবে বলেছে, তার সঙ্গে তোমাদের অবশ্যই ভার্বকে করতে হবে। কারণ এই ভার্ব হচ্ছে মানে এমন একটা জিনিস, ধরো নাউন আর প্রোনাউন যদি, মানে নাউনকে যদি আমি ফাদার ফিগার ধরি আর প্রোনাউনকে যদি আমি মাদার ফিগার ধরি, তাহলে এদের চাইল্ড হবে হচ্ছে ভার্ব। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। সুতরাং ভার্ব এবং নাউনের সাথে কিন্তু মানে ভার্বের সাথে নাউন বা প্রোনাউনের কিন্তু একটা মাতৃত্বের কিংবা পিতৃত্বের সম্পর্ক। সুতরাং এই তিনটে জায়গা মিলে তৈরি হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমাদের এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তাই জন্য ওরা বলে দিয়েছে যে তোমাকে সিঙ্গুলার কিংবা প্লুরাল, তার মানে নাউন এবং প্রোনাউনটা খুব ভালো করে করতে হবে। তার সাথে তোমাকে কিন্তু ভার্বটাও করতে হবে, কারণ নাউন এবং প্রোনাউন ভার্বের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তো এই জন্য নাউন প্রোনাউন ভার্বটা আমরা খুব ভালো করে এখানে করে নেব। ঠিক আছে? যত এর অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলো ভালো করে করব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো অনেক কিছু দেয়। নাউন থেকে ধরো, নাউন থেকে আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। নাউনটাকে যখন আমরা পড়বো তখন আমরা কালেকটিভ নাউন থেকে প্রশ্ন পেতে পারি। ঠিক আছে? কালেকটিভ নাউন থেকে প্রশ্ন পেতে পারি। ঠিক আছে? আর প্রোনাউন থেকে হচ্ছে রুলস বেসড প্রশ্ন পেতে পারি, যেগুলো রুলস গুলো রয়েছে। নাউনের ক্ষেত্রেও রুলস আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নাউনের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে প্রশ্ন পেতে পারি, আর একটা হচ্ছে সিঙ্গুলার এই প্লুরাল। মানে এখানটায় সিঙ্গুলার বা প্লুরাল বলতে কি বোঝাচ্ছে, ধরো তোমাকে দিল যে মাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে, এই ওয়ার্ডটা দিল তোমাকে, এমন ওরা প্রশ্ন করবে যেগুলো তুমি কনফিউজড হবে। ঠিক আছে? কিন্তু যারা একটু পড়াশোনা করবে তারা কিন্তু কনফিউজড হবে না। কারণ মাদার ইন লর ক্ষেত্রে যদি আমার প্লুরাল করতে বলে, স্যার আমি কিভাবে করব? জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা প্লুরাল বলবে, যখন মাদার ইন ল, ফাদার ইন ল, ডটার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, এই যে ইন ল টাইপের যেগুলো ওয়ার্ড আছে, এদের ক্ষেত্রে যখন প্লুরাল করতে বলবে আমাদের মাথায় রাখতে হবে আমরা রুট ওয়ার্ডের সাথে এস যুক্ত করব। কি বললাম? রুট ওয়ার্ডের সাথে এস যুক্ত করব, জাস্ট টু মেক দেম প্লুরাল। তাহলে প্লুরাল বললে আমরা রুট ওয়ার্ডের সাথে এস যুক্ত করে দেব, তার মানে এদের প্লুরাল ফর্ম কি হয়ে যাবে? মাদার্স ইন ল। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু মাইনুটলি দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এখান থেকে তোমাকে আরেকটাও প্রশ্ন করে নিতে পারে যে বলো তো, এদের এই যে মাদার ইন ল তুমি তো প্লুরাল করলে, তুমি বলো তো যে যে আমি পজেসিভ আকারে লিখি, অর্থাৎ আমরা বাবার নাম যেভাবে লিখি পজেসিভ বা পজেশন করি, এদের অধিকার বোঝে, তাহলে কি হবে স্যার? তাহলে মনে রাখতে হবে লাস্ট ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি হবে। মাদার ইন লজ, এইখানে অ্যাপোস্ট্রফি হবে, ল এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে। লজ রিলেশন বা ব্রাদার, এরকম যদি বলা হয় যে মাদার ইন লর
ব্রাদার, তাহলে অ্যাপস্ট্রফি কিন্তু লাস্টে বসবে। তাহলে প্লুরাল করতে গেলে আমাদের রুট ওয়ার্ডের সাথে বসবে, আর পজেশন করতে গেলে আমাদের লাস্ট ওয়ার্ডের সাথে বসবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো ধরো আমার আর একটা জিনিসও বলতে পারে, যে ধরো অ্যালামনাস এবং অ্যালামনি, ঠিক আছে? তাহলে এইখানটায় স্যার আমরা কিভাবে বুঝবো অ্যালামনাস আর অ্যালামনি? ঠিক আছে, তো এইখানটায় কোনটা সিঙ্গুলার এবং কোনটা স্যার প্লুরাল হবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। ধরো অ্যালামনাস, ঠিক আছে, ধরো এটা দিল। আচ্ছা, এটা হচ্ছে ধরো আমাদের মেল গ্র্যাজুয়েটদের বলা হয়, ঠিক আছে? তাহলে এই মেল গ্র্যাজুয়েটরা হচ্ছে এটা, তার প্লুরাল ফর্ম কি হবে? মেল গ্র্যাড, ঠিক আছে? এর প্লুরাল ফর্ম হিসাবে কিন্তু অ্যালামনি হবে, ঠিক আছে? তো এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো অ্যালামনাস হচ্ছে ওয়ান মেল গ্র্যাজুয়েট। আচ্ছা, অ্যালামনা এবার হচ্ছে, তাহলে ফিমেল গ্র্যাজুয়েটদের কি বলবো স্যার? তাহলে আমরা বলবো অ্যালামনা, ঠিক আছে? বুঝতে পেরেছো? অ্যালামনা অর্থাৎ এটা ফিমেল গ্র্যাজুয়েট। তো যাই হোক, এটা এটা তোমাকে দিয়ে দেবে পরীক্ষাতে, তোমাকে বলবে যে এই প্লুরাল ফর্মটা বের করতে হবে, ঠিক আছে? আর জেন এইবার এবার ধরো যে অ্যালামনাস থেকে অ্যালামনি করলাম বা অ্যালামনা, এখান থেকে আমরা প্লুরাল ফর্মে স্যার কি তৈরি করব? মনে রাখবে, এখান থেকে নিউট্রাল, জেন্ডার বায়াসড নয়, জেন্ডার নিউট্রাল দুটো প্লুরাল ফর্ম হয়, উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে অ্যালাম, একটা হচ্ছে অ্যালাম, আর একটা হচ্ছে অ্যালামস। এই দুটো হচ্ছে জেন্ডার নিউট্রাল, ঠিক আছে? জেন্ডার নিউট্রাল। এবার দুটোকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল, এটা সিঙ্গুলার এটা প্লুরাল, এটা বলতে পারি, ঠিক আছে? যাই হোক, তো এইভাবে কিছু দেবে। ধরো ডেটা, আমরা ডেটা ব্যবহার করি, আমরা ডেটা ব্যবহার করি, তার এই যে প্লুরাল ফর্মে লিখি ডেটা, এর কি কোনো সিঙ্গুলার ফর্ম আছে? একদম অবভিয়াসলি আছে, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। আমরা ডেটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু ডেটার হচ্ছে প্লুরাল ফর্ম অফ ডেটাম, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু আমাদের একটুখানি ভালো করে মনে রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো দেবে, ঠিক আছে? যখনই ওরা সিঙ্গুলার বা প্লুরাল বলেছে, তার মানে এই জায়গাগুলো কিন্তু ওরা টার্গেট করবে। তো আমাদের এই জায়গাগুলো যদি আমরা তৈরি রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এগুলো করতে পারবো। বোঝা গেল? তো এরকম আর কি জায়গাগুলো আমাদের তৈরি করে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যাই হোক, তাহলে এবার হচ্ছে আমাদের এই সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম গুলো বুঝতে পারছি, তাহলে কোথা থেকে প্রশ্নগুলো করতে পারে, ঠিক আছে? এগুলো যখন আমরা ক্লাস ওয়াইজ করবো তখন আরো আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের জন্য আমি এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবার ধরো আমাদের যে নেক্সট টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্যার? তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রামার সেগমেন্টে আমাদের চারটে জায়গা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রেপোজিশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সিনোনিম এবং অ্যান্টোনিমের কথা বলেছে, ঠিক আছে? ওরা কিন্তু জাস্ট বলে দিয়েছে। তাহলে ভোকাবুলারি পোর্শনটা আমি নিয়ে আসি। তাহলে গ্রামার সেগমেন্টটা তো আমরা লিখলাম, ভোকাব আমরা লিখলাম, এখানে আরসিটি লিখলাম। তাহলে ভোকাবুলারির মধ্যে হচ্ছে কি? সিনোনিম, অ্যান্টোনিম, এই দুটো আমাদের বলেছে, এবং তার সাথে আমি বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, প্রেপোজিশন এই চারটে করলাম, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাও কিন্তু এখানটায় আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সিনোনিম এবং অ্যান্টোনিমের জায়গাটা আমরা ইম্পর্টেন্টে রেখেছি, ঠিক আছে? এগুলো আমরা আগে করব। আচ্ছা, আবার দেখো এবার কি বলেছে, দেখো ভোকাবুলারি 3 নম্বরে কিন্তু আলাদা করে ভোকাবুলারি দিয়েছে, তার মানে ভোকাবুলারি স্ট্রেসটা বুঝতে পারছো তো, অনেকটা ইম্পর্টেন্ট। তাহলে ভোকাবুলারির মধ্যে এই ভোকাবুলারি বলা মানে তোমাকে কি কি করতে হচ্ছে? এর সাথে তোমাকে অ্যাড করতে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর সাথে তোমাকে অ্যাড করতে হচ্ছে, অর নয়, এটা অ্যাড করতে হবে, আমাদেরকে পড়তে হবে হচ্ছে ইডিয়ামস, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আমাদেরকে অ্যাড করতে হবে ধরো
ফ্রেজাল ভার্ব, স্পেলিং মিস্টেক, ঠিক আছে। আর এর সাথে ধরো আমরা হোমোনিম, প্যারোনিম, হোমোফোন এটাকে একটু দেখে নেবো, ব্যাস। এই ভোকাবুলারি জায়গাটা এগুলো আমাদের করে ফেলতে হবে। কারণ যেহেতু দেখো, কারণ 3 নম্বর আর 4 নম্বরে দেখো একটা এক্সট্রা এফার্ট দেওয়া হয়েছে। একটা ভোকাবুলারি আলাদা করে বলেছে, আবার এখানে স্পেলিং চেক বলেছে। স্পেলিং চেকটা অলরেডি আমরা করে ফেলেছি এখানটাতে। এই যেগুলো আছে ভোকাবুলারি তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা জাস্ট মুখস্থ করে নেবে। তো জাস্ট আমরা বুঝে বুঝে মুখস্থ করবো, এমন নয় যে আননোয়িংলি মুখস্থ করলাম, ঠিক আছে। আমরা বুঝে বুঝে কি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, জিনিসগুলোকে ভালো করে বুঝবো, তারপরে আমরা আনসার দেবো, ঠিক আছে। তো সেই জায়গাগুলো আমরা করে নেব, ভোকাবুলারি জায়গাটা। আর পড়ে থাকে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এই জায়গাটা কিন্তু আগের বারেও মানে খুবই ইম্পর্টেন্ট জায়গা ছিল। সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো, এবার আমি তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারটা বলি। হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার? সেন্টেন্সের কথা বললে যদি বলে যে সেন্টেন্স কি, তাহলে প্রথমে তোমাদের মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, 3টে জিনিস। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এই 3টে জিনিস হচ্ছে আমাদের। স্যার ক্লাস লেখাগুলো খুব ছোট লাগছে। স্যার ক্লাস নেবো কি করে মানে বুঝলাম না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তার মানে এটা আমরা কি বললাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তাহলে সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স কাকে বলবো স্যার আমরা? মনে রাখবে সিম্পল সেন্টেন্স হচ্ছে কাকে আমরা বলবো, যে সমস্ত সেন্টেন্সে একটি মাত্র ওয়ান সাবজেক্ট থাকবে এবং তার সাথে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, ঠিক আছে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? তাহলে ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি? ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং টেন্স এই 4টে দ্বারা নিয়ন্ত্রিত হয়, সরাসরি নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। হি লাইকস টু, ধরো আমি বললাম হি লাইকস টু প্লে ক্রিকেট। হি লাইকস টু প্লে ক্রিকেট। এই যে লাইকস ভার্বটা রয়েছে, এই ভার্বটা দেখো ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কেন? কারণ হচ্ছে দেখো এই যে সাবজেক্টটা রয়েছে এটাকে তুমি যখন চেঞ্জ করছো, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি যখন এই সাবজেক্টটাকে আমি থার্ড পার্সন প্লুরাল নাম্বার কখন করব, তখন দেখবে এই যে ভার্বটা রয়েছে লাইক ভার্বটা, এটা দেখো রিয়াক্ট করছে, মানে এর সঙ্গে সঙ্গে কিন্তু লাইক হয়ে যাচ্ছে, মানে এ রিয়াক্ট করছে, মানে এ তার রূপটাকে পরিবর্তন করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে লাইক করে নিল। কিন্তু দেখো এই যে ভার্বটা এখানে রয়েছে, এই টু প্লে থেকে শুরু করে এই জায়গাটা, এই ভার্বটা কিন্তু একই রকম ভাবে কি আছে, অপরিবর্তনীয় রয়েছে, অপরিবর্তনীয়, ঠিক আছে। এই ভার্বটা কিন্তু অপরিবর্তনীয় রয়েছে, ঠিক আছে, একই অবস্থায় রয়ে গেছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে তুমি যখনই এই যে সাবজেক্টটাকে চেঞ্জ করছো বারবার করে, হি, শি, দে, এগুলো এই যে জিনিসগুলোকে চেঞ্জ করছো, এই ভার্বটা দেখো কোনো রকম ভাবেই পরিবর্তন হচ্ছে না, এই ভার্বটা কিন্তু অপরিবর্তনীয় রয়েছে। তাহলে এই ভার্বটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই ভার্বটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আর প্রথম যে ভার্বটা ছিল সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব, এটা হবে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব হচ্ছে এটাই যে ভার্ব কোনো একটা বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এই 4টে দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তাহলে এই একটা সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবেই, ঠিক আছে। আর নন ফাইনাইট হিসাবে কিন্তু একের বেশিও ভার্ব থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটায়। নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? দেখো এই কমপ্লেক্স আর কম্পাউন্ড বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ আর কি ব্যবহার করব, ঠিক আছে। এই উদাহরণটা কি এটা একটু জেনে নিতে হবে, ঠিক আছে। আমরা একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এটাকে মনে রাখতে পারবো।
তো এটা আমরা খুব সহজেই কিন্তু এই উদাহরণটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবো। ভালো করে দেখো যে উদাহরণটা কি রয়েছে। ধরো আমি একটা গল্পের মতো করে আমরা দেখি জিনিসটা, ঠিক আছে। ধরো আমাদের কাছে তিনটে কোম্পানি আছে, একটা ধরো ফ্লিপকার্ট আছে, একটা ধরো মিন্ত্রা রয়েছে, আর একটা ধরো অ্যামাজন আছে। তিনটে কোম্পানি আছে। এই তিনটে কোম্পানি ভালো করে বোঝো, এই তিনটে কোম্পানি রয়েছে, এই তিনটে কোম্পানির আন্ডারে লোক কাজ করছে। এ নামক একজন লোক কাজ করছে, বি নামক একজন লোক কাজ করছে, এখানে সি নামক একজন লোক কাজ করছে, এখানে ডি নামক একজন লোক কাজ করছে, এখানে ই নামক একজন লোক কাজ করছে, এখানে এফ নামক একজন লোক কাজ করছে। তাহলে এই যে এফ, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং অ্যামাজন, এই যে তিনটে কোম্পানি রয়েছে তাদের আন্ডারে যে লোকগুলো কাজ করছে, এরা কাজ করছে। তাহলে এবি কাজ করছে, সিডি কাজ করছে, ইএফ কাজ করছে, এরকম আরো ধরো অনেকেই কাজ করতে পারে। প্রথমত এই যে উপরের জায়গাটা রয়েছে, এই লেভেলটা দেখতে পাচ্ছ, এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এই লেভেলে যারা রয়েছে এরা কিন্তু আমাদের মালিক, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ওনার বা সিইও, ঠিক আছে। আর এই যে লেভেলটা রয়েছে, নিচের লেভেলটা, এই লেভেলে যারা রয়েছে তারা হচ্ছে এই কোম্পানিতে কাজ করে, ঠিক আছে, এই কোম্পানিতে কাজ করে। বোঝা গেল? তাহলে এরা হচ্ছে আমাদের, এদেরকে বলা হবে সাব অর্ডিনেট, এরা হচ্ছে সাব অর্ডিনেট, ঠিক আছে। আর এরা মনে করো এদের সিইও মানে হচ্ছে এরা প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, এই যে লোকগুলো রয়েছে উপরে প্রিন্সিপাল, এখানে এরা সাবঅর্ডিনেট। এবার ফ্লিপকার্টে যে মালিক রয়েছে অ্যাকচুয়ালি ওনার, ঠিক আছে, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, যাই হোক, তো যিনি রয়েছেন তার সাথে যখন তার এমপ্লয়ীদের সাথে কথা হচ্ছে, এই এমপ্লয়ীদের যাদের সাথে কথা হচ্ছে, ধরো এটা এই এমপ্লয়ীদের সাথে কথা হচ্ছে, তখন নিশ্চয়ই মালিক গিয়ে কথা বলবে না, ঠিক আছে। তাদের মাঝখানে একজন কেউ থাকবে যে ওই কথাটা বলে দেবে, এই যে মাঝখানের যে লোকটা, এই মাঝখানে যে ভদ্রলোক, সে হচ্ছে এদের মধ্যে একটা সংযোগ স্থাপনকারী। তার নাম কি আমরা মনে রাখবো? তার নাম হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। তার নাম হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। যে কি করছে, এই যে মালিকের সাথে তার এমপ্লয়ীদের মধ্যে সম্পর্ক তৈরি স্থাপন করছে, ঠিক আছে। তারা সে কি কাজ, তার কাজ কিন্তু এইটুকুই, তার মানে জাস্ট মালিকের সাথে তার এমপ্লয়ীদের কিন্তু সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে, সে এইটুকুই কাজ করছে। এবার তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? তার মানে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, মনে করবে এ সব সময় কি ধরনের বাক্য তৈরি করে? মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কমপ্লেক্স, এই সব সময় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কাকে বলবো? যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে এক অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে, এবং এদের মাঝখানে অবশ্যই সংযোগ স্থাপনকারী সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তাকেই আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। একটা প্রিন্সিপাল ভার্ব এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, তাকে আমরা সিম্পল সিম্পল এই কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ঠিক আছে। তাদের মাঝখানে সংযোগ স্থাপনকারী কে থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। এইবার হচ্ছে আরেকটা, এবার ধরো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসি, ঠিক আছে। এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আসার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখো তার মানে সম্পর্কটা স্থাপন হচ্ছে প্রিন্সিপাল যে রয়েছে তার সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক তৈরি হচ্ছে, এটাও প্রিন্সিপালের সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক তৈরি হচ্ছে, প্রিন্সিপালের সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক তৈরি হচ্ছে। এইবার দেখো শুধুমাত্র যে প্রিন্সিপালের সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক হবে এমন তো নয়। এবার দেখো তাহলে কি হতে পারে, আবারও তো এটাও হতে পারে যারা প্রিন্সিপাল আছে, এখানে একজন প্রিন্সিপাল আছে, এখানে প্রিন্সিপাল আছে, এখানে একজন প্রিন্সিপাল আছে, এই যে প্রিন্সিপাল সবাই রয়েছে উপরে উপরে অবস্থান করছে, তাদের মধ্যেও তো সম্পর্ক স্থাপিত হতে পারে। সবসময় যে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটদের মধ্যে সম্পর্ক হবে এমন তো নয়। প্রিন্সিপালদেরও তো সম্পর্ক তৈরি হয়। যখন এই প্রিন্সিপালদের সাথে সম্পর্ক তৈরি হবে, তখন আমরা কি দেখব? তাদের মধ্যেও তো একজন সংযোগ স্থাপনকারী থাকবে। এই যে এখানকার সিইও নিশ্চয়ই এখানে গিয়ে কথা বলবে না, এদের মাঝখানেও যে একজন থাকবে মিডিয়েটর, সেই মিডিয়েটরের নাম কি হবে?
মনে রাখতে হবে সেই মিডিয়েটারের নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন তার মানে দেখো কম্পাউন্ড, এই যে কম্পাউন্ড কথাটা উল্লেখ করছি, কম্পাউন্ড তার মানে কি হলো, কম্পাউন্ড সেন্টেন্স কি হচ্ছে, একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক অথবা একের অধিক, ঠিক আছে, যদি প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক তৈরি করে যাদের মাঝখানে বসে কোঅর্ডিনেটিং কনজাংশন, তবেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, ঠিক আছে। যদি একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক তৈরি হতে পারে, তাহলেই সেটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সবার কাছে ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার? ঠিক আছে, সবার কাছে স্যার, সবার কাছে সবাই শুনতে পাচ্ছ তো ঠিকঠাক করে নাকি? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তার মানে কি হলো, একটা কম্পাউন্ড সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে হচ্ছে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ হবে, তবে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্স আমি বললাম, আশা করি কোনোদিন আর অসুবিধা হবে না সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে, ঠিক আছে। আশা করি অসুবিধা হওয়ার কথা না, তাই তো? এই জায়গাটায় আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা আশা করি ক্লিয়ার সবার কাছে হয়েছে। আচ্ছা, এবার এবার আমাদের কি করতে পারে, পরীক্ষাতে আমাদের কি করতে পারে, এখান থেকে ট্রান্সফরমেশন দিতে পারে। ট্রান্সফরমেশনটা কিরকম ভাবে দিতে পারে স্যার? হ্যাঁ, এখনো কথা বলিনি তো। হ্যাঁ, সবাই কি শুনছো কি পাচ্ছ না? স্যার আপনার ইয়েটা সাউন্ডটা সামান্য ব্রেক করছে, একটু সামান্য হলেও ব্রেক করছে, এই যা। আচ্ছা, মানে বেশিরভাগটা ঠিক আছে, কিন্তু একটু মনে হয় অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে এরকম আর কি। এখন কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেটা বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের জায়গাটা, কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজের সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারছি। তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় যে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, আশা করি তোমরা সবাই পারবে। প্রিন্সিপাল, যেখানে আমরা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারছি কি, যে স্যার আমরা সিম্পল সেন্টেন্স বলতে এটা বুঝতে পারছি যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এর সাথে নন ফাইনাইট থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স স্যার এটা বুঝতে পেরেছি যে কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে। হ্যাঁ, আর বুঝতে পেরেছি কি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো?
যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে এক অথবা একের বেশি প্রিন্সিপাল ক্লজই থাকবে, যাদের মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্সটাকে ভাগ করতে পারলাম। আর এবার যদি আমরা অ্যাকর্ডিং টু ফাংশন দেখি, অর্থাৎ একটা সেন্টেন্স কিভাবে ফাংশন করে, অর্থাৎ সেন্টেন্সটার কাজ কিভাবে করে, সেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি। ঠিক আছে, অ্যাসার্টিভ হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ হচ্ছে যার মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছি, অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা প্রার্থনা বোঝাই, এক্সক্লামেটরি হচ্ছে কি আমাদের আবেগসূচক বাক্য। তো এই অ্যাকর্ডিং টু ফাংশন 5 প্রকার পাঁচ ভাগে ভাগ করতে পারি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার। অর্থাৎ তোমাকে যদি বলা হয় সেন্টেন্স কত ভাগে ভাগ করা যায়, তাহলে দুটো ভাগে কিন্তু বলতে হবে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্স 3 প্রকার। ঠিক আছে, স্ট্রাকচারটা বলতে হবে আর ফাংশনটা বলতে হবে, দুটো আলাদা করে কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা আশা করি বোঝা গেছে কি বলেছে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার জেনারেল ইংলিশ। ঠিক আছে, এই সিলেবাসে দেয়া রয়েছে। এইবার আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ট্রেন্ডটাকে দেখি, অর্থাৎ আমরা তো সবকিছু দেখলাম, এবার যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগমেন্টটাকে যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা কি দেখতে পাবো একটু দেখে নিতে হবে। দেখো, আমি তোমাদের বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল, অর্থাৎ আমরা লাস্ট ইয়ারে যে বা তার আগের ইয়ারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ডটা কেমন ছিল তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি খুব ভালো করে তোমাদেরকে এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি যে প্রতিটা জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসেছে, এবং একই রকম ভাবে এক্সামিনারের মাইন্ডসেটটাও তোমাকে বুঝতে হবে যে এবছর সে কিরকম ভাবে প্রশ্নগুলো করতে চাইছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোকে দেখার পরে। ঠিক আছে, তো সেই জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কোনো পরীক্ষা প্রিপারেশন করতে গেলে তার সিলেবাসটাকে ভালো করে দেখতে হয়, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে ভালো করে দেখতে হবে। এই দুটো যার কাছে খুব পরিষ্কার থাকবে, তার মানে মোটামুটি ধরো 100%-এর মধ্যে তার 30% পড়াশোনা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, একদম এই জায়গাটা তাদের মাথায় একদম বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখো ট্রেন্ডটা কি বলছে, ট্রেন্ড অ্যানালিসিসটা আমরা দেখে নিচ্ছি। প্রথমত 1 নম্বর যেটা রয়েছে, এটা হচ্ছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান পূরণ করা থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, আর এই শূন্যস্থান পূরণ অর্থাৎ এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন অফ স্টেট। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, FIB, এখান থেকে মোটামুটি স্টেটে সব পরীক্ষাতে 5 থেকে 6টা প্রশ্ন হয়। এর ব্যতিক্রম এখানেও ঘটেনি, এখানে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট টপিক হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, একটু আগেই আমরা করলাম সেন্টেন্স ট্রান্সফরমেশন, অর্থাৎ তোমাকে বলা হলো সিম্পল থেকে কমপ্লেক্স করো তো। ঠিক আছে, তোমাকে বলা হলো সিম্পল থেকে কমপ্লেক্স করো তো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো তো, কম্পাউন্ড করো তো, এরকম তোমাদের বলে দেবে। সিম্পল থেকে কমপ্লেক্স করো তো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো তো, সেটা আমি কিভাবে করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে আমাদের দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ক্ষেত্রে একটু সমস্যাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার স্যার সেটা তো ঠিকই আছে, তাহলে স্যার আমরা কিভাবে অ্যাকচুয়ালি করতে পারবো। ধরো একটা সিম্পল সেন্টেন্স দেওয়া রয়েছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, আমরা কিভাবে করতে পারবো। এই যে রুলগুলো আমরা অ্যাকচুয়ালি করলাম, ঠিক আছে, তো তার ভিত্তিতেই আমরা এগুলো ট্রান্সফর্ম করতে পারবো। ঠিক আছে, এমন কিছু ব্যাপার, ধরো আমি যদি একটা সিম্পল সেন্টেন্স বলি, আমাদেরকে দেওয়া হয় হি হোপড, হিটা আগে, হি হোপড টু উইন দ্য প্রাইজ, টু উইন দ্য প্রাইজ, এটা ধরো আমাদেরকে দিয়েছে, তার মানে এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স, নো ডাউট নেই। এটাকে আমাদের বললো যে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, তাহলে আমরা কি করব,
খুবই সোজা। সে আশা করেছিল যে, হি হোপড দ্যাট। এইবার সে জিতবে, হি উড উইন দা প্রাইজ। ঠিক আছে, হি হোপড দ্যাট হি উড উইন দা প্রাইজ। হি হোপ টু উইন দা প্রাইজ, এটা করলে হবে হি হোপড দ্যাট হি উড দা প্রাইজ। দেখো দ্যাট বসে গেল, দ্যাটটাকে এই যে কিভাবে আমরা করলাম দেখো, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি দ্যাট, এই দ্যাট কি, এই দ্যাটটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, যেই মুহূর্তে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দিলাম, তার মানে এই যে হি হোপ, এই একটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ দরকার ছিল আমাদের করার জন্য। আর দ্যাট, এই দ্যাটটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করেছে এখান থেকে এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। একটাই সাবঅর্ডিনেট ক্লজ, আমি বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে এবং তার সাথে এক অথবা একের বেশি, একটা হলেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হলেও তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো, যেটা এখানে তৈরি হয়েছে। এইরকম ভাবে যার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সেই একমাত্র কিন্তু এই ট্রান্সফরমেশন গুলোকে উইথ অ্যাকিউরেসি করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইটা সবাইকে একটু বুঝতে হবে। ধরো এরকম বলে দিল, ওয়িং টু ইল হেলথ, ওয়িং টু ইল হেলথ হি হ্যাজ রিজাইন্ড, ওয়িং টু ইল হেলথ হি হ্যাজ রিজাইন্ড, এরকম কিছু। ঠিক আছে, তাহলে তখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে গেলে কি করব, অ্যাজ হি ইজ ইল হি হ্যাজ রিজাইন্ড, অ্যাজ হি ইজ ইল হি হ্যাজ রিজাইন্ড। ঠিক আছে, অ্যাজ হি ইজ ইল হি হ্যাজ রিজাইন্ড, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। অ্যাজ হি ইজ ইল হি হ্যাজ রিজাইন্ড, তাহলে এরকম ভাবে আমরা খুব সহজেই কিন্তু এগুলোকে করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এরকম ভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডও তোমাদের এরকম একটা প্রশ্ন প্রিভিয়াস এসেছে। এরপরে দেখতে পাচ্ছি এরার কারেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরার কারেকশন থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে। এখানটায় এরার কারেকশন কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই দুটো টপিকের মধ্যেই ঘোরাফেরা করে। ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং এরার কারেকশন এই জায়গাটায় আমাদের দুটো জিনিসের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। তো দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এখানে থেকে এসেছে। কি হলো, আবার সমস্যা হচ্ছে? স্যার আবার সমস্যা হচ্ছে, একটু জানাবেন তো। মাঝে মাঝে খুব সামান্য হচ্ছে, মানে বেশিরভাগটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে স্যার একটু। তাহলে কি আমি লেফট করে জয়েন করবো স্যার? এবার তাই করে দেখুন তো স্যার। হুম হুম। একটা মিনিট ওয়েট করো, স্যার জয়েন করে যাচ্ছেন এখন। হ্যাঁ, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে।
উম, আচ্ছা, এরার কারেকশন থেকে আমাদের দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, এবার এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে একটা টপিকও আছে, সেখান থেকেও একটা দুটো প্রশ্ন হয়। ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে একটা টপিক আছে, সেখান থেকেও একটা প্রশ্ন থাকে। অর্থাৎ এরার কারেকশন কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এখান থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। এরপরে হচ্ছে ওয়ার্ড মিনিং ইন আ সেন্টেন্স। এই টপিকটা থেকে একটা প্রশ্ন এসেছে, কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেখানে একটা ওয়ার্ড থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তো এখান থেকেও আমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। আর এর সাথে হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা গ্রামারের দিক দিয়ে কতটা ইম্পর্টেন্ট, সেই দিক দিয়েও কিন্তু দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আর লাস্টে হচ্ছে আরেকটা সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স। ঠিক আছে, যে অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ, এই টাইপের একটা প্রশ্ন এসছে। তাহলে দেখো, একটা কিওয়ার্ড তুমি বারবার করে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্টেন্স। ওরা সেন্টেন্স থেকে কিন্তু বারবার প্রশ্ন করছে, এবং এবছরও কিন্তু সিলেবাসে সেন্টেন্স টপিকটাকেই রেখে দিয়েছে। তাই জন্য ওদের কাছে কিন্তু সব খুব প্রিয় জায়গা হচ্ছে সেন্টেন্স। তার মানে সেন্টেন্স রিলেটেড সবকিছু আমাদের খুব ভালো করে যেতে হবে। ঠিক আছে, সেন্টেন্স থেকে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স আগেই বললাম, স্ট্রাকচার, ফাংশন। সেন্টেন্সের হচ্ছে ফাংশন গুলো খুব ভালো করে করতে হবে, স্ট্রাকচার করতে হবে, সেন্টেন্স গুলোকে আমরা যাতে গঠন করতে পারি খুব সহজে, সেগুলোকে দেখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের একদম ভালো করে তৈরি করে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন ওরা আবারও দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পরের জায়গা হচ্ছে ভোকাবুলারি সেকশন। এই ভোকাবুলারি থেকে কতগুলো প্রশ্ন কি দিয়েছে এটা আমাদের দেখে নিতে হবে। ভোকাবুলারি থেকে দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি সিনোনিম। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গ্রামার জায়গা থেকে কিন্তু 3 আর 1 4 2 6 7 9 11টা প্রশ্ন দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আউট অফ, আগের বার তো ধরো 15 নম্বর ছিল, আউট অফ 15 এখানে কিন্তু 11 নাম্বার মার্কস কিন্তু দেয়া হয়েছিল গ্রামার সেকশন থেকে। এবার ভোকাবুলারি সেগমেন্টটা ভালো করে লক্ষ্য করো, এবছর কিন্তু আবার যে সিলেবাস দেখা গেছে সেখানে কিন্তু ভোকাবুলারির ওয়েটেজ অনেকটা বেশি হয়ে গেছে। সিনোনিম থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন দেখা গেছে, অ্যান্টোনিম টপিকটা থেকে কিছু দেয়নি, একটা টপিক একটা কোশ্চেন দিয়েছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন দিয়েছিল। তাহলে এই 4টে প্রশ্ন হচ্ছে আমাদের টোটাল ভোকাবুলারি সেগমেন্ট থেকে দিয়েছে। তার মানে এখন কিন্তু আগে কিন্তু গ্রামার সেগমেন্ট ভোকাবুলারি সেগমেন্টের থেকে বেশি ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে গ্রামার সেগমেন্টের থেকে কিন্তু ভোকাবুলারি সেগমেন্টের গুরুত্ব বেড়ে গেছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে চেঞ্জেসটা একটু ভালো করে লক্ষ্য করে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ট্রেন্ড ছিল। ঠিক আছে, আর রিডিং কম্প্রিহেনশন যে সেগমেন্টটা হয় এর মধ্যে যেগুলো থাকে সেগুলো এখানে আসেনি। ঠিক আছে, আমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলে একটা টপিক পাই, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এই টপিকটা কিন্তু এখানে আসেনি। ঠিক আছে, আচ্ছা, ক্লোজ টেস্ট বলে একটা টপিক হয়, সেটাও এখানে আসেনি। তো এই টপিকগুলো দেখা যায়নি। সুতরাং এই জায়গাটা রিডিং কম্প্রিহেনশন সেগমেন্টটা আমাদের টোটালি করতে হবে না। ঠিক আছে, তো সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে, সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। বলো, যে অবধি আমি বোঝালাম সে অবধি সবার কাছে ক্লিয়ার তো? সিলেবাস থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড সবটাই আশা করি বুঝতে পেরেছো। সবাই একটু থাম ইমপ্রেশন দেবে যদি বুঝতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা বুঝলাম, এতক্ষণ ধরে যা আমরা বুঝতে পারলাম, তার উপরে আমরা দেখি যে সত্যি প্রিভিয়াস ইয়ারে সে কি কি ধরনের প্রশ্ন ছিল, তাহলেই আমাদের কাছে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে চলো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে, দেখো, তো দেখো এবার আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করি। প্রথমে কি প্রশ্ন আসছে একটু ভালো করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, 31 1 or 2 stars were still dash in the sky। এবার দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের কিন্তু করতে হবে কিরকম ভাবে, দেখো শুধু আনসার করলে হবে না, 4টে অপশন টেস্টই আমাদের কিন্তু করতে হবে। প্রথমত এই প্রশ্নটা যদি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না হয়ে যদি গ্রামারের দিক দিয়ে আসতো তাহলে আমরা কি করতাম। দেখো এখানে একটা অর দিয়ে যুক্ত রয়েছে, তাহলে এখানটা আমরা কি করে বুঝবো স্যার এখানে কি ওয়্যার হবে নাকি ওয়াজ হবে? এখানে তো ওয়াজও হতে পারতো, তাহলে এই সেন্টেন্সটা কতটা কারেক্ট আছে সেটা আমরা কি করে বুঝবো স্যার?
দেখো যদি অর থাকে, যদি কোনো সেন্টেন্স অর দিয়ে যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে ভার্বের কাছাকাছি যে থাকবে। ভার্ব কোথায় রয়েছে? ওয়্যার। ভার্বের কাছাকাছি কে রয়েছে আমাকে দেখতে হবে, এটা নাকি ভার্বের কাছাকাছি আছে এটা। তাহলে ভার্বের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি টু স্টার্সটা রয়েছে, তাহলে এইটুকু জায়গা কিন্তু আমাদের ভার্বের কাছে আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে টু স্টার্সটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট হবে, মেন সাবজেক্ট, এবং তাকে দেখে কিন্তু ভার্ব বসবে, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে মেন সাবজেক্ট হবে হচ্ছে প্রথম এই যে টু স্টার্সটা, আর তাকে দেখে কিন্তু ভার্ব বসবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে সবার কাছে। ঠিক আছে, এবার দেখো, তাহলে প্রথম অপশনটা রয়েছে তাহলে ওয়ান, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে এখানে ঠিক আছে, কারণ এখানে ওয়াজ নেই, এটা ওয়্যারই হয়েছে, তাহলে ঠিক আছে। ওয়্যার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই, প্রথমে হচ্ছে বার্নিং। বার্নিং মানে জ্বলতে থাকা, স্টার কখনো বার্ন করে না। আচ্ছা, টার্নিং মানে হচ্ছে একটা ফেজ থেকে অন্য ফেজে পরিবর্তিত হওয়া, করে না। আচ্ছা, টুইঙ্কলিং, টুইঙ্কল টুইঙ্কেল লিটল স্টার, তোমরা জানো। তাহলে টুইঙ্কলিং বলছে হচ্ছে কি মিট মিট করে জ্বলা, কি আমরা বলি টুইঙ্কলিং, তাই না? তাহলে টুইঙ্কলিং হচ্ছে অবশ্যই হবে। ঠিক আছে, ফ্লিকারিং, ঠিক আছে, টুইঙ্কলিং, ফ্লিকারিং, ব্লিঙ্কিং, স্পার্কলিং, এগুলো টাইপের আমাদের হয়ে থাকে। আচ্ছা, কিন্তু লাস্টে অপশনটা রয়েছে টিঙ্কলিং। এই টিঙ্কলিং হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে কোনো বাদ্যযন্ত্র বাজালে যে আওয়াজটা হয় তাকে হচ্ছে আমরা টিঙ্কলিং সাউন্ড বলি। তাহলে টুংটাং শব্দ, তাহলে এটাও কিন্তু টুংটাং শব্দ হচ্ছে না, তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। কেন আমরা চারটে অপশনই পড়লাম? কারণ নেক্সট ইয়ার হতে পারে বা এই ইয়ারে হতে পারে এই চারটে অপশনের কোনো একটা অপশন ধরে প্রশ্নটা করেছে, তো তাই জন্য আমরা চারটে অপশনই টেস্ট করলাম। নেক্সট দেখো 32, সেন্টেন্স টাইপ বলে আমরা পড়েছিলাম, মনে আছে সেন্টেন্স টাইপ? ঠিক আছে, সো সেই জায়গাটা দেখো, সেন্টেন্স টাইপ থেকে প্রশ্ন দিয়েছে যে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। তাহলে অ্যাবাভ সেন্টেন্স ইজ, তাহলে দেখো সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড। তাহলে আমরা যে কম্পোনেন্ট গুলো পড়েছি দেখো, এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারবো। প্রথমত আমাকে চিনতে হবে এখানে কি ধরনের কনজাংশন আছে, এখানে কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে এই জায়গাটা আমরা জানলেই কিন্তু হয়ে যাবে। প্রথমত আমাদেরকে একটু আরেকটু জানতে হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখলে সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে হবে না। কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার, একটা হচ্ছে কি কপুলেটিভ অর কিউমুলেটিভ কনজাংশন, নাম্বার টু হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, আচ্ছা নাম্বার সি হচ্ছে কি অ্যাডভার্সেটিভ কনজাংশন, নাম্বার ফোর হচ্ছে ইলেটিভ কনজাংশন। তাহলে কপুলেটিভ বা কিউমুলেটিভ মানে হচ্ছে যারা কাপল ফর্ম করে। তাহলে কাপল ফর্ম কোন কোন প্রিপোজিশন করে, যেমন বোথ, বোথ অ্যান্ড, ঠিক আছে, এই টাইপের, নট অনলি বাট অলসো, এগুলো। অল্টারনেটিভ মানে আমরা কাপলটাকে ব্রেক করব, ইদার অর নেইদার নর, এই টাইপের। আচ্ছা, অ্যাডভার্সেটিভ মানে হচ্ছে যেগুলো বিপরীত একটা অবস্থা তৈরি করে, যেমন হচ্ছে বাট, ইয়েট, এইগুলো। ইলেটিভ কনজাংশন হচ্ছে কি যেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, অর্থাৎ ইনফারেন্স ড্র করি, ইনফারেন্স ড্র করি। সবার কাছে তো স্ক্রিন ভিজিবল নাকি? তাহলে কি হচ্ছে বুঝতে পারছি না, স্ক্রিন ভিজিবল তোমার কাছে হচ্ছে না, সবার কাছে ভিজিবল হচ্ছে। স্যার অল ওকে স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ইলেটিভ কনজাংশন হচ্ছে কি আমাদের ইলেটিভ কনজাংশন যেখান থেকে আমরা ইনফারেন্স ড্র করি, ঠিক আছে, ইনফারেন্স ড্র করি, যেখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের ইলেটিভ কনজাংশন, মানে হচ্ছে সো, দেয়ারফর, এগুলো। তাহলে এই চারটে আমাদের জায়গাটা মনে রাখতে পারলে আমাদের কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার দরকার নেই। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনটা মনে রাখলেই সাবঅর্ডিনেটিং কনজাংশন আমাদের মনে রাখতে হবে না। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানটায় এই যে জিনিসগুলো বললাম এর মধ্যে তুমি দেখো তো, এই যে হু, দ্য বয়েজ হু, হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন আমরা জানি, ঠিক আছে, যে হচ্ছে এই জায়গাটার সাথে আমাদের পরের সম্পর্কটা তৈরি করে। আর পরে দেখো ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন,
এই when ওয়ার্ডটা আমাদের খুব চেনা, যেটা একটা সময়কে নির্দেশ করে এবং যে একটা কি করে এই কনজাংশনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা খুব সহজেই চিনতে পারলাম যে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তার মানে এটা অবশ্যই আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কারণ সিম্পল সেন্টেন্স তো হচ্ছে না। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কারণ কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগতো, তাহলে হচ্ছে না। আর একটা হচ্ছে মিক্স সেন্টেন্স, মিক্স সেন্টেন্স বলে কিছু হচ্ছেই না। ঠিক আছে, তাহলে আমাদের জায়গাটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো, একটা এরার কারেকশন দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এরার কারেকশন। দেখো, আই উইল ট্রাই টু বি, তাহলে এগুলো এরার কারেকশন গুলো পার্টে পার্টে দেখতে হয় কোথায় ভুল আছে। আই উইল ট্রাই, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। আই উইল ট্রাই টু বি অন টাইম, তাহলে প্রথমত আমাদের অন টাইম দেখতে হবে, ইন টাইম, এই দুটো বুঝতে হবে। অন টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম, মানে যে সময় তুমি বলছো সেই মুহূর্তে। আর ইন টাইম মানে হচ্ছে উইদিন, মানে সেই সময়ের মধ্যে বোঝায়। তাহলে আই উইল ট্রাই টু বি অন টাইম, তাহলে আমি ঠিকঠাক সময়, একদম যা সময় বলা হয়েছে সেই সময়ের মধ্যেই আসবো, একদমই ঠিক আছে। বাট ডু নট ওয়ারি, আচ্ছা এই বাটটা এখানে দেখো কি ধরনের ব্যবহার করা হলো, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা দেখলাম একটা অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে রয়েছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু একটা কি ধরনের সেন্টেন্স হতে যাচ্ছে, এখনো পর্যন্ত এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে যাচ্ছে। ঠিক আছে, বাট ডু নট ওয়ারি, চিন্তা করো না, when i when i am late, ঠিক আছে, when i am late এটা তুমি চিন্তা করো না। তাহলে এখানে when মানে হচ্ছে যখন আমি করি, যদি, তাহলে এখানে একটা কি, একটা ক্লজ, একটা কন্ডিশন লাগবে, যদি আমি লেট করি তাহলে চিন্তা করো না, আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি চেষ্টা করবো সময়ের মধ্যে আসা। কিন্তু যদি আমি লেট করি, তার মানে এখানে একটা ইফ এর কথা কিন্তু চলে আসছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, মনে রাখবে অপশন ডি আনসার হবে। ঠিক আছে, ইফ আই অ্যাম লেট। এরপর হচ্ছে না 34 এর কোশ্চেনটা কি বলছে দেখো, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ঠিক আছে, ইন দ্য অ্যাবাভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস, হাম্বেল ওয়ার্ডটার সিনোনিমাস ওয়ার্ড বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে হাম্বেল বলতে আমাদের কি বোঝায়, হাম্বেল মানে হচ্ছে নম্র, তাই তো, নম্র বোঝায়। তাহলে এখান থেকে নম্র বোঝায়, তার মানে আমরা হাম্বেলের ক্ষেত্রে কি বলতে পারি, আমরা হাম্বেলের সিনোনিম হিসেবে ব্ল্যান্ড বলতে পারি, BLAND। আচ্ছা, আমি জেন্টেল বলতে পারি, আমি বলতে পারি প্লায়েবল, আমি বলতে পারি মিক, আমি বলতে পারি মডেস্ট। ঠিক আছে, আমি বলতে পারি সাবমিসিভ। তাহলে এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে হাম্বেল বলতে আমরা কি বোঝাই, নম্র। ঠিক আছে, বুঝতে পেরেছো, নিরহংকার বা এরকম কিছু বোঝায়। তাহলে দেখো এখানে আমরা মিক বলে ওয়ার্ডটাও পাচ্ছি, তাহলে এটাই সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, উইক মানে দুর্বল, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয় এমন। আচ্ছা, কাওয়ার্ডলি মানে হচ্ছে কিন্তু ভীতু। আচ্ছা, কাওয়ার্ডলিটা কিন্তু এখানটায় অ্যাডজেক্টিভে রয়েছে, এটা কিন্তু ভুল করলে হবে না। LY আছে মানে এটা মনে করবে না যে না LY আছে স্যার, এটা মনে হচ্ছে অ্যাডভার্ব, না, কাওয়ার্ড হচ্ছে নাউন, আর এর সাথে LY যুক্ত হয়ে এটা তৈরি হচ্ছে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। ঠিক আছে, যদি অ্যাডভার্ব হতো তখন এখানে হতো কি হবে, ইন আ কাওয়ার্ডলি ম্যানার, এটা হচ্ছে তখন অ্যাডভার্ব হতো। এইভাবে এদেরকে অ্যাডভার্ব করতে হয়। ঠিক আছে, এদেরকে বলা হয় আনইভেন অ্যাডভার্ব, আনইভেন অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভার্ব নয়। কাওয়ার্ডলি শুধুমাত্র অ্যাডভার্ব নয়, ইন আ কাওয়ার্ডলি ম্যানার এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু মাথা রাখবে। তাহলে মিক হচ্ছে তার সিনোনিমাস ওয়ার্ড। এরপরে বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট হবে। ভালো করে দেখো, টু বি ইন্টেলিজেন্ট এটা একটা কি, ইনফিনিটিভ, তাহলে প্রথমটা ইনফিনিটিভ, ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। তাহলে এখানটায় দেখো কি বলেছে, দ্যান বিং হার্ড ওয়ার্কিং, তাহলে এখানে একটা পার্টিসিপেল করেছে, এখানে ইনফিনিটিভ করেছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু এক নয়। আচ্ছা, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি, তার মানে এখানটা একটা ইনফিনিটিভ করেছে, তাহলে এটা একই রকম ভাবে ভুল। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, একই রকম ভাবে এটাও ভুল আছে। একদিকে জেনার, একদিকে হচ্ছে তোমার পার্টিসিপল, একদিকে হচ্ছে ইনফিনিটিভ, ভুল আছে। বিং ইন্টেলিজেন্ট এখানে হচ্ছে আমাদের পার্টিসিপল করেছে, এখানেও দেখো বিং হার্ড ওয়ার্কিং, তাহলে এখানটায় আমাদের দুটোই ঠিক আছে।
তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সেন্টেন্স, যে কারেক্ট সেন্টেন্স, দেখেছো কারেক্ট সেন্টেন্স বলে একটা বলেছিলাম, টপিক থেকে প্রশ্ন এসছে, এই যে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 36 দেখতে পাচ্ছি কি, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ। ঠিক আছে, ব্যাফলিং মানে হচ্ছে এমন একটা চেঞ্জ তার মধ্যে আসবে যেটা সবাইকে হচ্ছে একদম হতবুদ্ধি করে দেবে, ডামফাউন্ডেড করে দেবে। ঠিক আছে, ব্যাফলিং বলছে, ব্যাফলমেন্ট বলা হয়। ব্যাফল মানে হচ্ছে কি হতবুদ্ধি হয়ে যাওয়া বা কিং কর্তব্য বিমূঢ় হওয়া, যে কি করবো বুঝতে পারছি না। তাহলে এখানে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, তার মানে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, এইটুকুর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, তাহলে এই ব্যাফলিংটা কিন্তু এখানটায় পার্টিসিপল, মনে রাখতে হবে। পার্টিসিপল, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এটা নাউন। দ্যাট আই নোটিস ইন হিম, তার মানে আমি তার, দ্যাট যেটা আমি, এই দ্যাটটা হচ্ছে কি এখানে রিলেটিভ প্রোনাউন, যে হচ্ছে এই প্রথম জায়গাটাকে রিলেট করার চেষ্টা করছে। ঠিক আছে, দ্যাট আই নোটিস ইন হিম, ঠিক আছে, আমি তার মধ্যে নোটিস করি, আজকালকার দিনে যেটা আমি তার মধ্যে নোটিস করি, ইন হিম, তাহলে এ অব্দি কোনো ঠিক নেই। নাও এ ডেজ ইজ দ্যাট, নাও এ ডেজ এখনকার দিনে। আচ্ছা, নাও এ ডেজ এর ক্ষেত্রে বলে দিই, নাও এ ডেজ এরকম যদি লেখা থাকে এটা কিন্তু ভুল। নাও এ ডেজ সবসময় কিন্তু একসাথে লিখতে হয় যেমন ভাবে লেখা রয়েছে। ইজ দ্যাট, হি অ্যাভয়েডস, সে অ্যাভয়েড করে হোয়াট, এই অ্যাভয়েড হচ্ছে একটা ভার্ব, যে তারপরে কি বলছে এইখানটায় মনে রাখবে, অ্যাভয়েড এর পরে কখনো ইনফিনিটিভ হয় না, এটা জেরান্ড হয়। তার মানে এখানটায় আমাদের স্পিকিং বলতে হবে, অ্যাভয়েডস তারপরে সবসময় কিন্তু জেরান্ড ফর্মে নেয়, নট ইনফিনিটিভ। তাহলে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য আনসার। এইভাবে কিন্তু কনসেপচুয়ালি তোমাদের কিন্তু প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তারপরে দেখো বলেছে, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দি এস অফ দিস এসে, এই এসের একটা অ্যাবস্ট্রাক্ট লেখো। তারপরে অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা জানি এটা কিন্তু সামারি বোঝায়, অর্থাৎ সারাংশ তুমি লেখো। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মূর্ত, বিমূর্ত। ঠিক আছে, মানে একটা তুমি জাস্ট ওভারঅল জিনিসটাকে লেখো। তাহলে সামারি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো টাইটেল, টাইটেল তো হচ্ছে না। তাহলে আমরা জানি টাইটেল মানেও জানি, প্ল্যান মানে পরিকল্পনা, আর কনক্লুশন মানে আমাদের শেষ যে জায়গাটা আর কি, উপসংহার বলি সেই জিনিসটা। আচ্ছা, এবার বলছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। তাহলে সেন্টেন্স টাইপ বলেছিলাম দুটো কোশ্চেন, দেখতে পাচ্ছ এখানে এসছে। সেন্টেন্স টাইপ বলে একটা এসছে। তাহলে সেন্টেন্স টাইপ হচ্ছে কি, যে তোমার সেন্টেন্স টাইপ হচ্ছে আমাদের যে কি হবে, সেন্টেন্স গুলোকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, আপনি কি মানে কিছু মাইন্ড করবেন যদি আমি বলি যে এখান থেকে আপনি গাড়িটা নিয়ে চলে যান। তার মানে এটা আমাদের কি ধরনের সেন্টেন্স হতে পারে, তাহলে এটা আমাদের একটা পোলাইট রিকোয়েস্ট করছে। সাজেশন নিশ্চয়ই বোঝাচ্ছে না, সাজেস্টেড বলতো তাহলে। এটা উড ইউ বাই, যে উড বা কুড, সবসময় মনে রাখবে এগুলো সবসময় আমাদের আমাদের পোলাইট রিকোয়েস্ট বোঝায়। আচ্ছা, কোয়ারি মানে জিজ্ঞাসা তো নয়, অ্যাডভাইস বা উপদেশ তো নয়। আচ্ছা, সাজেশন মানে সাজেশন বা সাজেস্ট থাকতো, নেই। তাহলে হয়ে গেল আই। এবার বলেছে কি 39 এর কোয়েশ্চেন দেখো, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটা কি, এটা কিন্তু ক্যান নট না, কি বলবো এটা আমরা, এটা কিন্তু আমরা ক্যান নট বলবো না। ঠিক আছে, এটা আমরা বলবো ক্যানট, ক্যানট। ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্যান নট বলবো না, একবার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা ক্যানট বলবো। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। ঠিক আছে, হোয়াট ইজ রিটেন হিয়ার, এখানে কি লেখা রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সে কিছু বুঝতে পারছে না যে এখানে অ্যাকচুয়ালি তার কি লেখা আছে। তাহলে যদি আমরা দেখি তাহলে এটা কি হতে পারে স্যার। তাহলে দেখো, তাহলে প্রথমত আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, তাহলে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি না যে কি হবে, তাহলে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, তার মানে দেখো প্রথমটা হচ্ছে কি,
হোল্ড অন, তাহলে হোল্ড অনের ক্ষেত্রে কি হবে? হোল্ড অন মানে হচ্ছে কি, আমরা জানি হোল্ড অন ইয়োর সেলফ, তার মানে হচ্ছে কি সংযত করা, এটা হতে পারে। আর একটা হচ্ছে হোল্ড অন মানে হচ্ছে গসিপ করা, মানে কথাবার্তা বলা, ঠিক আছে। আচ্ছা, গিভ আউট, এটা একটু ভালো করে মাথায় রাখবে। গিভ আউট, গিভ আউট মানে হচ্ছে পাবলিশ করা, ঠিক আছে, পাবলিশ। আচ্ছা, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে কি ডিস্ট্রিবিউট করা। আচ্ছা, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, তার মানে হচ্ছে মেক আউট, বুঝতে পারা, তাহলে মেক আউট হচ্ছে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম, রহিমের ডাক্তার কি অ্যাডভাইস করলো? টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ থ্রোট, থ্রোট। তারপরে রহিমের দাদা বা রহিমের ডক্টর অ্যাডভাইস করেছে যে তাকে গার্গেল করতে, তাহলে গার্গেল বানানটা, ব্যাবলিং মানে হচ্ছে আজে বাজে বকা, গিগল মানে হচ্ছে চোখগুলোকে গোল গোল করে ঘোরানো, আর গার্গেল বানানটা হচ্ছে GARGLE। আচ্ছা, এবার বলে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মনে আছে কারেক্ট সেন্টেন্স থেকে 2-3টে প্রশ্ন থাকবে বলেছিলাম। দেখো, ভূপেন ডু নট নো দা ওয়ে, তাহলে ভূপেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু নট আছে, তার মানে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভূপেন ডু নট নোজ, এটা তো কোনোভাবেই হবে না। 3 নম্বর, ভূপেন ডিড নট নোজ, তাহলে ডিড নট আছে আবার নোজ আছে, ঠিক আছে, এটাও হবে না, ঠিক আছে। আর ভূপেন ডাজ নট নো, তাহলে এটা হয়ে যাবে ভূপেন ডাজ নট নো দা ওয়ে, ঠিক আছে। তো ভূপেন ডাজ নট নো দা ওয়ে, তাহলে ভূপেন ডাজ নট নো দা ওয়ে, তাহলে ভূপেন হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে ডাজ নট, ভূপেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে ডাজ আছে, নট আছে, নো আছে, হয়ে গেল। 42, দেখো 42 বলছে কি, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুযায়ী এখন কটা বাজে। ইন মানে হচ্ছে কি বোঝায়, ইন কোথায় বসে, ইন মানে হচ্ছে কোনো একটা জায়গায়, ঠিক আছে, একটা জায়গার জন্য ইন বসে, বা ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝায়, এটাও বোঝায়, বা বড় জায়গার আগে ইন বসে। আচ্ছা, সবসময় মনে রাখবে যে এরকম ঘড়ি দেখা বা কিছু করার জন্য বাই বসে, বাই ইওর ওয়াচ। আচ্ছা, অন কোথায় বসে, কোনো কিছুর উপরে থাকলে, মানে যদি টেবিলের উপরে বই থাকে তাহলে সেটা অন হবে, ঠিক আছে। আপন কখন বসে, আপন হচ্ছে কোনো এইখান থেকে তুমি কোনো কিছু ছুঁড়ে টেবিলের উপরে দিচ্ছ, তাহলে এটা আপান হয়ে যাচ্ছে। অ্যাট কোথায় বসে, যখন কোনো অ্যাট কোনো টাইমের আগে বসে অথবা ছোট জায়গার আগে বসে। আচ্ছা, ভিলেজের আগে, মনে রাখবে ভিলেজের আগে কিন্তু ইন বসে, কিন্তু ভিলেজের নামের আগে যদি নেম দেয় তাহলে কিন্তু অ্যাট হবে, ঠিক আছে। আচ্ছা, আ গ্রুপ অফ এলিফ্যান্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউন থেকে প্রশ্ন দিয়েছে। আ গ্রুপ অফ এলিফ্যান্টস এ কি বলা হয়, আমরা মনে রাখবো যে গ্রুপ অফ এলিফ্যান্টস হচ্ছে কিন্তু আমাদের হার্ড অফ এলিফ্যান্ট হয়ে যাবে, এটা মনে রাখবে, হার্ড, HERD। আচ্ছা, কালেকশন অফ বুকস হয়, এটা মনে রাখবে। আচ্ছা, স্কুল অফ কিন্তু ফিশ হয়, এটা কিন্তু মাছের ক্ষেত্রে স্কুল অফ ফিশও হয় কিংবা শোল অফ ফিশও হয়। আচ্ছা, লিটার অফ পাপিজ হয়, আচ্ছা কুকুরের ছানাদের ক্ষেত্রে আমরা লিটার ব্যবহার করি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। আচ্ছা, 44-এ কি বলছে দেখো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, যখন একজন ব্যক্তি রিগ্রেট করে কোনো কিছু বলছে সেটা আমরা কি ধরনের সেন্টেন্স বলবো বা কি ধরনের বাক্য আমরা বলবো, যে তিনি কি কোনো স্যাড নিউজ দিচ্ছেন নাকি কোনো, তাহলে অবশ্যই তিনি একটা স্যাড নিউজ দিচ্ছেন। অ্যাকসেপ্টেন্স কখনো নয়, তখন গ্রহণযোগ্য হচ্ছে না। ডিনায়াল মানে হচ্ছে কি একদম ডিনাই করে যাওয়া, এটাও বলছে না। এমার্জেন্সিও বোঝাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে এ। 45 দেখো কি বলছে, 45 হচ্ছে পিক আউট দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে হচ্ছে কি তুচ্ছ, ঠিক আছে, খুবই একটা তুচ্ছ ব্যাপার ট্রিভিয়াল। ট্রিভিয়ালের তুচ্ছ তার মানে হচ্ছে কি উল্টো, অ্যান্টোনিম হয়ে যাবে কি ইম্পর্টেন্ট, প্রয়োজন, একদম খুবই গুরুত্বপূর্ণ। ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ নয় এমন। আচ্ছা, ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা, ঠিক আছে। ফ্রুটলেস, ফাস্ট মানে দ্রুত, তাহলে হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কিছু, আমরা যদি পরে কিছু কোশ্চেন দেখি, FIB, এটাও দেখো প্রিভিয়াস ইয়ার, এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলছে হি মেড অ্যান্ড ড্যাশ টু হিজ প্ল্যান, সে তার পরিকল্পনার ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসতে চাইছে, ঠিক আছে, নিয়ে এসেছিল আফটার কনসিডারিং আওয়ার সাজেশনস, আমরা যখন সাজেশন দিলাম তারপরে। তাহলে প্রথমত অপশন এ হচ্ছে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কি আমরা
পরিবর্তন করা কোনো কিছুকে। ইন্টারফারেন্স মানে হচ্ছে তার মধ্যে হস্তক্ষেপ করা। কম্প্রোমাইজ হচ্ছে কি, যে কারোর সাথে আমি সে ব্যাপারটা কম্প্রোমাইজ করি, যে সমঝোতা। আর ডিসঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কি, এটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট নয়, ডিরেঞ্জমেন্ট, সরি, ডিরেঞ্জমেন্ট মানে হচ্ছে ক্যাওয়াস, ক্যাওয়াস করা, মনে রাখবে। এটা কিন্তু ওই অ্যারেঞ্জমেন্ট নয়, কিন্তু এটা কিন্তু ক্যাওয়াস তৈরি করা, অথবা তুমি ডিসঅর্ডার করা, ডিসঅর্ডার এরকম কিছু বোঝায়। ঠিক আছে, কনফিউশন করা বা কনফিউশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ধরো ডিসঅর্ডার। কি আছে, আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, চুজ দা কন্টেন্টস দ্য রিলেটিভ ক্লজ। আচ্ছা, রিলেটিভ ক্লজ থাকবে। রিলেটিভ ক্লজ বুঝতেই পারছি, রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ক্লজ দেখলে একটা সেন্টেন্স দেখো, দেখতে পাচ্ছ, আই লস দ্য কি হুইচ, তাহলে এটা রিলেটিভ ক্লজ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যান্টোনিম বলেছে ইমেন্স, ইমেন্স মানে প্রচুর বড়, ঠিক আছে। অ্যান্টোনিম বলেছে তার মানে কি, টাইনি, ছোট। আচ্ছা, মনুমেন্টাল মানে প্রচুর বড়, মনুমেন্টের মতো, প্রাসাদের মতো। হিউমঙ্গাস মানে প্রচুর বড়, জাইগান্টিক মানে দৈত্যাকার, তাহলে ওটা হবে না। আচ্ছা, এরপরে বলছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা, ভালো করে দেখো, হোয়াই, হোয়াট, হোয়েন এবং হাউ লং। এবার ভার্বের প্লেসমেন্ট গুলো দেখো, হোয়াই আর ইউ, তাহলে এটা কখনো হবে না, ইউ আর ইউ হতো, তাহলে ইউ আর আছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ডিসকাস উইথ আস, তাহলে এটা হয়ে যাবে, হোয়াট ডাজ হি ওয়ান্ট। হোয়েন ইউর ট্রেন ডিড অ্যারাইভ, ঠিক আছে, এটা হোয়েন ডিড ইউর ট্রেন অ্যারাইভ বলতে পারতো। আচ্ছা, দ্য নিউ সফটওয়্যার, দ্য নিউ সফটওয়্যার টেক্স অনলি 1 সেকেন্ডস হবে না, সেকেন্ড, তাহলে অপশন বি হয়ে যাবে, তাহলে অনলি 1 সেকেন্ড। দ্য নিউ সফটওয়্যার টেক্স অনলি 1 সেকেন্ড টু জেনারেট টেবলস অ্যান্ড গ্রাফিক্স, তার মানে জেনারেট, এই যে সেকেন্ড হয়ে যাচ্ছে আনসার, এই অপশন এ। এরপরে আ পার্সন আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট অর ল অ্যান্ড অর্ডার, তার মানে একজন ব্যক্তি যে সমস্ত গভর্নমেন্টের সমস্ত ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করে, তাকে আমরা কি বলবো, সেই পার্সনকে বলবো আমরা অ্যানার্চিস্ট, যে অরাজকতা সৃষ্টি করে। ঠিক আছে, ডিপ্লোম্যাট হচ্ছে কি, যে কূটনীতিবিদ। অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে কি নবেলস, প্রচুর নবেল মানে প্রচুর বড় ধনী ধনী এরকম মানুষদের নিয়ে তৈরি হয়। ডিকটেটর মানে হচ্ছে যে হচ্ছে অটোক্র্যাট, ঠিক আছে, একনায়কতন্ত্র। আচ্ছা, হি ইজ গুড, তাহলে এবার বলেছে হি ইজ গুড অ্যাট, ঠিক আছে, মনে রাখবে হি ইজ গুড অ্যাট হয়, ঠিক আছে। গুড অ্যাট মানে হচ্ছে সে এক্সপার্ট, কোনো কেউ যদি এক্সপার্ট হয়। ঠিক আছে, হি ইজ গুড অ্যাট স্পোর্টস, তাহলে অ্যাট স্পোর্টস হয়ে যাবে। মনে রাখবে গুড এর পরে অ্যাট হয়, একটা হচ্ছে অ্যাট হয় অথবা ফর হয়, ঠিক আছে। এবার অ্যাট মানে হচ্ছে কি দক্ষ, এফিশিয়েন্ট, এবং গুড ফর মানে হচ্ছে নাথিং, ঠিক আছে, মানে যে হচ্ছে কোনো কিছু জানে না তাকে গুড ফর নাথিং বলা হয়। তো এইগুলো মোটামুটি আর কি প্রশ্ন। আচ্ছা, আর ধরো এখানটাতে বলেছে দ্য ম্যাটার রিলেটেড টু দ্য ফিনান্সিয়াল স্ক্যাম কল্ড আপ, মনে রাখবে কল্ড আপ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার, তাহলে রিমেম্বার তো কোনো কিছু হয় না, আমরা তাহলে কল ফর হতে পারে, দাবি করে, এটা হচ্ছে ডিম্যান্ড। কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড করে, তাহলে ডিম্যান্ড হতে পারে। হুম, আচ্ছা, ধরো তারপরে কি আছে দেখি, অ্যালিভিয়েট। আচ্ছা, অ্যালিভিয়েট মানে হচ্ছে কি, দ্য নিউ পলিসি উইল অ্যালিভিয়েট দ্য বার্ডেন অন স্মল বিজনেস, ঠিক আছে। অ্যালিভিয়েট মানে কিছু ভালো কিছু করা, ঠিক আছে, তাহলে এটার অপোজিট কি হতে পারে, মানে এখানে বলেছে যে দ্যাট ইজ নিয়ার, আচ্ছা নিয়ারেস্ট ইন মিনিং বলেছে, আচ্ছা অপোজিট না, এটা বলে তাহলে আছে ইজ হবে। অ্যালিভিয়েট মানে ভালো কিছু করা, তার মানে ইজ হবে, ঠিক আছে। আচ্ছা, উপশম করা।
দ্য টিচার ইজ অলওয়েজ ড্যাশ অফ আর স্টুডেন্টস প্রোগ্রেস। অবশ্যই কিউরিয়াস হবে। ইগনোরেন্ট মানে হচ্ছে মানে মানে অজানা কোনো কিছু, অজ্ঞ। আনঅ্যাওয়ার মানে হচ্ছে কি যে সচেতন নয়, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, ফর্মাল লেটারে বলেছে যে অ্যাকিউরেট সাবজেক্ট হিসাবে সেটা কি হতে পারে, অ্যাকিউরেট সাবজেক্ট হিসাবে একটা ফর্মাল লেটারে কি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? তাহলে মনে রাখবে যে সাবজেক্ট অবশ্যই একটা ফর্মাল অ্যানাউন্সের মতো হবে। ঠিক আছে, ফর্মাল লেটারের লাইনগুলো, তাহলে অবশ্যই সাবজেক্টটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট এর মতো হবে। আচ্ছা, ভিট্রিওলিক, ভিট্রিওলিক তো অবশ্যই খুব ভিট্রিওলিক হচ্ছে এমন একটা, তার যে হিজ স্পিচ ওয়াজ ফুল অফ ভিট্রিওলিক অ্যাটাকস আগেন্স্ট দ্য অপোজিশন। ভিট্রিওলিক মানে হচ্ছে হ্যাট্রেড, যার মধ্যে রয়েছে ঘৃণা, যে সমস্ত অ্যাটাকস এর মানে যে কথাবার্তার মধ্যে একটা হার্শনেস থাকে, সেগুলোকে আমরা ভিট্রিওলিক অ্যাটাকস বলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলেছে, আন্ডারলাইন নিয়ারেস্ট মিনিং, তাহলে একই রকম ভাবে এখানে কি হয়ে যাবে, হার্শ। ঠিক আছে, কর্কশ বা কিছু এরকম টাইপের। তো আরো কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোকে তোমরা সলভ করবে। এগুলোই আমাদের মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ট্রেন্ড। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কতটুকু আমাদেরকে পড়তে হবে এবং কিভাবে আমাদেরকে প্রশ্নগুলোকে খুব সহজে আমরা ডিল করতে পারবো। ঠিক আছে, তো সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাইকে এত মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো এরপরও কোনো ডাউট থাকে, আমি চেষ্টা করেছি আমার দিক দিয়ে যতটা তোমাদেরকে সবটা বোঝানোর। যদি এরপরও ডাউট থাকে তোমরা বলতে পারো, আদারওয়াইজ আমার ক্লাসটা আমি স্যারকে ট্রান্সফার করবো। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। ওকে, তাহলে আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করছি। থ্যাংক ইউ। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। ওয়েলকাম। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। জাস্ট মিনিট। তার আগে আমি এখান থেকে কোডের এটা শেয়ার করে দিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো, যেটা বলার, আমি জাস্ট পুরো জায়গাটা সবকিছু তোমাদের কাছে শেয়ার করে দিই, তারপরে বা আমি জানিয়ে দিচ্ছি যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিভাবে পাবে, সবকিছু আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। একটু আমাকে সময় দাও, একটু আমাকে বলতে দাও। দেখো, একটু মন দিয়ে শোনো, পুরোটা বুঝতে পারবে। যে আবারও বলছি, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, এগুলো যেটা বারবার বারণ করা হয়, এগুলো কিন্তু পাঠাবে না, তোমার কাছে যাবে না। নেক্সট যেটা বলে রাখি, যে পরপর আমাদের 3 দিন ক্লাস হয়ে গেল, আগামীকাল চতুর্থ দিনের ক্লাস, হাতে আমাদের একদমই সময় নেই। আজ আমরা 9 তারিখে দাঁড়িয়ে রয়েছি, আগামীকাল 10 তারিখ। তো আগামীকাল ক্লাসের গুরুত্ব একদম অন্যরকম। মানে এই কয়েকদিন যে ক্লাসগুলো করলে আর আগামীকাল যে ক্লাস হবে তার গুরুত্ব সম্পূর্ণ অন্যরকম। একটু মন দিয়ে শুনবে। আগামীকাল 3টে জায়গাতে গুরুত্বপূর্ণ রয়েছে, মানে আলোচনা রয়েছে। আমাদের আগামীকাল যে ক্লাসটা হবে সন্ধ্যে 6টা থেকে অঙ্কের ক্লাস থাকবে, আমি নিজে থাকবো। তো আগামীকাল 3টি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কারণ অঙ্ক আমাদের ম্যান্ডেটরি। গ্রুপ সি গ্রুপ ডি যেখানে যাও না কেন, অঙ্ক বাধ্যতামূলক, তুমি অঙ্ক বাদ দিতে পারবে না, অঙ্ক তোমাদের দরকার হবে। তো আমাদের অঙ্ক কতটুকু করতে হবে, কি কি করতে হবে, বা সিলেবাসটাকে আমরা কিভাবে মার্চ করতে পারি, এই জায়গাগুলোকে আমরা একদম স্পষ্ট দেখবো। হাতে সময় খুব কম, ঠিক সেইভাবে প্রিপারেশন নিয়ে কি করা যেতে পারে। কারণ তোমাকে শুধুমাত্র অঙ্ক করলে হবে না, সেটাকে আবার রিভাইজ করতে হবে। রিভিশনের পর আবার তাকে মক টেস্টে যেতে হবে, যে হ্যাঁ আলটিমেট তুমি কোথায় দাঁড়িয়ে আছো, জাজমেন্ট। তো এই পুরো ব্যাপারগুলোর জন্য সময় লাগবে। তো আগামীকাল আমি একদম ডিটেলসে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট যেটা আসবে, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। আগামীকাল আমাদের আহ চতুর্থম ক্লাস, বা যে তোমাদের যে 4 দিনের রুটিন শেয়ার করা হয়েছিল, লাস্ট ক্লাস। তার মানে এই না যে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এরপর একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, যেটা একদম প্রথম দিন থেকে বলে আসছি। এই নতুন যে ব্যাচ হবে, সেই নতুন ব্যাচের সমস্ত কিছু আমি আগামীকাল তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। এমন না যে শুধু মুখে বলবো, একদম লিখিত আকারে, রিটেন আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, বা কিভাবে অ্যাডমিশন নেবে,
কোর্স ফি কি হবে, কোর্স ফির ক্ষেত্রে বলে যাই, কোর্স ফি থাকবে সর্বনিম্ন, একদম সর্বনিম্ন কোর্স ফি থাকবে, মানে যেটা তুমি ভাবতেও পারবে না যে এত কম কোর্স ফি হতে পারে কোনো একটা পরীক্ষা প্রিপারেশনের জন্য। মানে এরকম ভাবে বললেও বলা যায় যে শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্ত ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেরকম থাকবে কোর্স ফি। আর যদি বলি অন্যভাবে যে তোমার পরিচিত মেজো সেজো যারা ইনস্টিটিউট রয়েছে মার্কেটে, তাদের তুলনায় কম কোর্স ফি থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন যদি বলো, ধারে কাছে পৌঁছাতে পারবে, তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। তো আগামীকাল আমি এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমাদের জিকে সাবজেক্ট গুলো রয়েছে, সেখানেও সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, কোন রকম জিকে খিচুড়ি বলে ক্লাস হবে না। মানে তোমার হিস্ট্রি ক্লাস আসবে, জিওগ্রাফি ক্লাস আসবে, পলিটি ক্লাস আসবে। তার মানে এই না যে আমি ডব্লিউবিসিএস এর মতো পলিটি পড়াবো, আমাদের এখানে যতটুকু দরকার একদম ঠিক ওই জায়গাটাই পড়াবো। সিক্রেট কোড এখন আমি যাইনি, প্লিজ কেন ডিস্টার্ব করো, রিপিটেডলি এই জায়গাগুলোকে বলতে হয়। তোমরা তো এতটাও ইম্যাচিউর নও, যদি ভালো না লাগে বেরিয়ে যাও না। এটা বলছি কোনো কিছু, তার মধ্যে একই রকম ভাবে ডিস্টার্ব করে যাচ্ছে। যেটা বলা, যেখানে ছিলাম, যে নতুন ব্যাচের এই জায়গাগুলো আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সমস্ত কিছু আগামীকাল আমি শেয়ার করবো। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, পুরো এরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এরকম ক্লাস আসবে। তার মানে এই না যে আমি আবারও বলছি যে তোমাকে সবকিছু পড়িয়ে দেবো, সিলেবাসের বাইরে যা রয়েছে তাই পড়িয়ে দেবো, একদমই না। ঠিক আমাদের যতটুকু দরকার ততটাই পড়ানো হবে, এবং সেটা আবারও বলছি চ্যাপ্টার ওয়াইজ হবে। এছাড়া প্রত্যেক সপ্তাহে আলাদা করে প্র্যাকটিস ক্লাস আসবে, যে আজ হিস্ট্রি তো কাল সায়েন্স, পরশু দিন ইংলিশ, তারপরের দিন রিজনিং, এরকম প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস আসবে। এছাড়া নতুন যে জায়গাগুলো সিলেবাসে যোগ করেছে, যেমন এনইপি, তোমার অ্যাট স্কুল লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, এনইপি যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি, এই ব্যাপারগুলোর মধ্যে থাকবে। এনভায়রনমেন্ট, কম্পিউটার, এই যা যা কিছু রয়েছে সমস্ত কিছু এর মধ্যে থাকবে। এবং আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, কম্পিউটারের জন্য আলাদা ফ্যাকাল্টি, এনইপির জন্য আলাদা ফ্যাকাল্টি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স সব আলাদা ফ্যাকাল্টি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা ফ্যাকাল্টি, ইংলিশ ফ্যাকাল্টি তো আজ ক্লাস হলো দেখে নিলে। এছাড়া ম্যাথ রিজনিং এ আমি ছিলাম প্রথম দিনের রিজনিং ক্লাসে, আমি আজ শেষ দিনে মানে আগামীকাল শেষ দিনের অঙ্কের ক্লাসে আমি থাকবো। কিন্তু আমি বাদ দিয়েও ম্যাথ এবং রিজনিং এ আরো দুজন ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং এ আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবেন। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি ক্লাস হবে। এবং প্রথম দিন থেকে মক টেস্ট, যেদিন জয়েন করবে মানে যেদিন থেকে ব্যাচ শুরু হবে সেদিন থেকে মক টেস্টের সুবিধা থাকবে। এত মক টেস্ট যাবে যে তুমি দিয়ে শেষ করতে পারবে না। আমি ধরে নিই যে আমাদের হাতে কম বেশি 45 দিন সময় রয়েছে, কি 50 দিন সময় আমি যদি ধরে নিই, তো 50 × 3 করো, অন্তত 150+ মক টেস্ট তোমার কাছে যাবে, 150+। একদম খুব কম করে বলছি, 150 থেকে 200টা মক টেস্ট তোমার কাছে যাবে, তুমি দিয়ে শেষ করতে পারবে না। যদি তোমার পুরোটা উজাড় করে দিতে পারো, তাহলে আবারও বলছি, এই 2026 তোমার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে, যদি তোমার পুরোটা উজাড় করে দিতে পারো। আমি আগামীকাল এই নিয়ে বিস্তারিত কথা বলবো। তৃতীয় যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। এই যারা রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাচ্ছ না, কান খুলে শুনে রাখো। শুধু যদি কান দিয়ে ভালো করে শুনতে না পাও, চোখটাও খোলো, যদি চোখেও অসুবিধা হয় নাকটাও খুলে ফেলো। রিপিটেডলি এই কথাগুলো বারংবার বলতে হয়। গ্রুপে মেসেজ করছি তারপরেও একই জিনিস, পিডিএফ নোটস কি করে পাবো, সিক্রেট কোড কিভাবে আসবে। যারা ধরো কোন একটা ক্লাসে, মানে ধরো গতকাল তুমি স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স মিস করে গেছো কোনোভাবে, তাদের ক্ষেত্রেও আগামীকাল দ্বিতীয় তথা শেষ সুযোগ থাকবে। আগামীকাল ক্লাস একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন ধরে তোমাদের সাথে শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করা হচ্ছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, অর্থাৎ পার্থক্য থাকবে কিছু কিছু জায়গাতে। তো এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আবার বলছি, রেকর্ডিং এবং পিডিএফ নোটস, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস। ক্লিয়ার হচ্ছে পুরো ব্যাপারটা? এই রেকর্ডিং পিডিএফ নোটস আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে পেয়ে যাবে। মানে তুমি যে কোনো ক্লাস মিস করে গেছো, তার আবারও রেকর্ডিং পিডিএফ নোটস দ্বিতীয়বার পাওয়ার সুযোগ থাকছে তোমার
আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। তাই অবশ্যই লাইভ ক্লাস মিস করবে না। আগামীকাল ক্লাস মিস করলে তুমি এই সমস্ত কিছু মিস করে যাবে, কারণ গ্রুপে শেয়ার করা কোনো কিছু শেয়ার করা হবে না। এই নতুন ব্যাচ সম্পর্কে যা কিছু বলছি সেটাও তুমি গ্রুপে পাবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তাই অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকে লাইভ ক্লাসে এসো। আরো একবার বলছি, আগামীকাল 3টে জায়গাতে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস ওরিয়েন্টেড যেরকম যা দরকার ঠিক সেরকম, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস এর কোশ্চেন আমরা ডিসকাস করব। নাম্বার 2, যেটা বললাম যে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সবকিছু আগামীকাল লাইভ ক্লাসে শেয়ার করে দেওয়া হবে। সবকিছু আগামীকাল লাইভ ক্লাসের মধ্যে পেয়ে যাবে। তো আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে। আর এগুলো যা কিছু বলছি লিখিত আকার, একদম রিটেন আকার সবকিছু শেয়ার করে দেওয়া হবে, যে এতগুলো ক্লাস থাকবে, এই স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং এরকম থাকবে, সমস্ত কিছু আমি ডিটেলসে আগামীকাল লিখিত আকারে শেয়ার করে দেবো। তৃতীয় যেটা বললাম, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আমি আজকের সিক্রেট কোডে চলে আসছি, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। সিক্রেট কোড যেটা, আজ আমাদের সিক্রেট কোড শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড আসবে। তো কোড এটা যেটা হাইলাইট করা রয়েছে, এটাকে শুধুমাত্র টাইপ করে পাঠিয়ে রাখো, আদার্স কিছু পাঠাবে না, কোনো কিছু লিখবে না, শুধু এটুকু পাঠিয়ে রাখো। আবারও বলছি, তোমার কাছে যাবেই, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লেট হবে, কিন্তু তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবেই। শুধু এটুকু টাইপ করে পাঠিয়ে রাখো। কোন নাম্বারটা? 6291515880। আগামীকাল কিন্তু এই নাম্বারটা পাল্টে যাবে, 6291515880। যারা বিগত দিনগুলো ক্লাসের জন্য, রেকর্ডিং ক্লাসের জন্য এই সিক্রেট কোড পাঠাচ্ছ, তাদের জন্য খুব সহজ হয়ে গেল। সেম নাম্বার রয়েছে, এই নাম্বারটা টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। টাইপ করো লাভ ইউ মাস্টার জি, শুধুমাত্র টাইপ করো লাভ ইউ মাস্টার জি। কোড এটা পাঠাবে কোন নাম্বারে? 6291515880। অন্য নাম্বারে পাঠালে তোমার কাছে যাবে না, শুধুমাত্র পাঠাও 6291515880, 6291515880। অন্য কোনো নাম্বারে পাঠাবে না। আজ রাত্রে যাক, আগামীকাল সকালে যাক, তোমার কাছে যাবে। এ দায়বদ্ধতা আমার। আলাদা করে কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, কোনো তোমার ইনফরমেশনের দরকার নেই। একটু ধৈর্য রাখবে প্লিজ। এই ধৈর্যটা রাখতে পারো না, মানে তুমি প্রথম স্টেপে গিয়ে ফেল করে যাচ্ছ, প্রথম স্টেপে গিয়ে ফেল করে যাচ্ছ। যেটা প্রথম দিন এই কথাগুলো বারবার বলা হয়েছে, একদম হা করে গিলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে, যে হা করো বাবা, হলঙের ভেতর দিয়ে একদম তোমার হাত ভেতরে পেটের মধ্যে ঢুকিয়ে এই ওয়ার্ড গুলো সেট আপ করে দিয়ে এসছি। তারপরেও আবার সেই যা তাই, মানে পুনর্মূসিক ভাবো, সেই যেরকম যে ঘটনা সেরকম টাইপের, মানে পাল্টাবে না, যে যে আকারে যে শেপে ছিলে সেইভাবে। কিন্তু এটা গীতা বলে গেছে যে পরিবর্তন সংসারের নিয়ম, তুমি না পাল্টালে তোমার কোনো কিছু হবে না। এই ব্যাপারগুলো বুঝতে পারো না, যে আমরা এই যে এখন তো ধান রোপণের সময়, তাই না? বোরো ধান হয়, তো তো বোরো ধানটা বীজ পাতা থাকে, তো যারা গ্রামের দিকে রয়েছে জানো তো। আজ আমি যদিও শহরে থাকি, কিন্তু আমার ছোটবেলা পুরো গ্রামে কেটেছে। এতটাই গ্রাম যে আমি স্কুলে যখন যেতাম, আমাদের স্কুলের ওই সময় পাকা রাস্তা দূরের কথা, মাটির রাস্তা থাকতো, বর্ষাকালের দিনে কাদা হতো। তো এই ব্যাপারগুলো আমি খুব ভালোভাবে জানি। তো বোরো ধানের ওই যে বীজ পাতা যেটা একরকম, ওটাকে আবার তুলে আরেকটা জায়গায় রোপণ করতে হয়। এগুলো বোঝো ফার্স্ট ভালো করে। আবার বলছি, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করে দেওয়া হবে। গতকাল যারা পাওনি, তার আগের দিন যারা পাওনি, তারা সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? মেসেজ গুলো পড়োই না, তার জন্যই আমাকে বারবার কোশ্চেন করছো, এই আর কি। যাই হোক, আগামীকাল লাইভ ক্লাস মিস করো না। আবারও বলছি, 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। ঠিক সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হবে, 6টা থেকে মোটামুটি 7টা 15 পর্যন্ত অঙ্কের ক্লাস চলবে। 6টা থেকে 7টা 15 অঙ্কের ক্লাস চলবে। 7টা 15 পর পর আমি নতুন ব্যাচ সম্পর্কে জানিয়ে দেবো, যে নতুন ব্যাচের সমস্ত কিছু, যে কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সবকিছু A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো। এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড।
টাইমটা পিছিয়ে বলতে আমাদের সন্ধ্যে 6টায় ক্লাস হবে না, আরো পিছিয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল আমি তো বললাম কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন সবকিছু বলে দিচ্ছি। দেখো সবকিছু মানে আমি তো বলবো যে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, দেখো সব বুঝতে পারো। ঠিক আছে, এই 6টাতে ক্লাস হবে না, একটু কথাগুলো মন দিয়ে শুনবে, সব কিছু পেয়ে যাবে। আমি আগামীকাল একটু আরো 24 ঘন্টা ধৈর্য রাখো, ঠিক 24 ঘন্টা। আগামীকাল এই সময় মানে এখন পুরো 7:30 বাজে, আগামীকাল এই সময় তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু। একটু সেই পর্যন্ত ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো। আর ইয়ে আগামীকাল আমি নিজে থাকবো, অবশ্যই লাইভ ক্লাস মিস করো না। 1.5 ঘন্টা লাইভ ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আবার বলছি, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। আশা করি এ প্রমাণ করার বা বলার বারবার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার, এমনকি নতুন ব্যাচ সম্পর্কে গ্রুপে কোনো কিছু জানতে পারবে না। তোমরা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে আছো তো, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক আছো তো, কে কেউ আছো তো? সবার দরকার নেই, মানে কেউ কেউ আছো তো? আছো তাই তো, একজন দুজন আছে, ঠিক আছে। সবার যাওয়ার দরকার নেই, ওখানে সবাই যাবে না, জায়গা কম, চেয়ার কম পড়ে যাবে, সবাইকে বসতে দিতে পারবো না। ঠিক আছে, ওখানে সবাই যেও না, অতগুলো চেয়ার কিনতে পারবো না, সবাই যাওয়ার দরকার নেই। ওখানে দেখো পুরো মানে ওই যে ওখানে গেছো, ওখানে কি পুরো ফালতু হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, বা ওখান থেকে কি কিছু পাচ্ছ? মানে কি পাচ্ছ সেটা আমি বলতে পারবো না, কিছু কি পাচ্ছ? দেখো ওখান থেকে সমস্ত রকম পরীক্ষার নোটিফিকেশন পাবে, লাইভ ক্লাসের লিঙ্ক গুলো পাবে ওখান থেকে, পাওয়া যাচ্ছে তো। কিন্তু কোথাও পাবে না যে ভর্তির জন্য এসো বাবা, সোনা বাবা, মানিক বাবা, ধন বাবা, এসো বাবা, ভর্তি হয়ে যাও বাবা, এই এত কোর্স ফি বাবা, কোথাও দেখেছো? পাবে না। টেলিগ্রাম চ্যানেল দেখো, ফেসবুক দেখো, কোথাও একটা এরকম মেসেজ পাবে না যে এসো বাবা ভর্তি হয়ে যাও। আবারও বলছি, কোনো কিছু গ্রুপে পাবে না, এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ একটা লিমিটেড স্টুডেন্ট কিন্তু ভর্তি নেওয়া হবে। মানে আমরা এখনো পর্যন্ত ক্লাস করছি, ধরো 60+, এখনো 60+ এখনো ক্লাস করছি, মানে অর্ধেকেরও কম স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে। আমাদের একটা ব্যাচে ওই 30-35 জনেরই ক্যাপাসিটি থাকে, তার বেশি নেওয়া হয় না। তো সে যেটা আমি আগামীকাল শেয়ার করে দেবো, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই জন্য বলছি যে দেখবো, ওই জন্য আর গ্রুপে কোনো কিছু শেয়ার করার দরকার পড়ে না। মানে এই লাইভ ক্লাস থাকা অবস্থায় বলবো যে হ্যাঁ এই রয়েছে, টোটাল কোর্স কি এই রয়েছে, দেখবে লাইভ ক্লাসে থাকা অবস্থায় অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, ও আর গ্রুপে কোনো কিছু পৌঁছাচ্ছে না, গ্রুপে আর কোনো কিছু পৌঁছাবে না। তাই বারবার বলছি, ওই জন্য আমাদের কোনো কিছু গ্রুপে শেয়ার করার দরকার পড়ে না। ওই গ্রুপগুলোতে পুরোপুরি স্টুডেন্টদের জন্য, ওগুলোতে স্টুডেন্টরাই ডমিনেট করে, ওদের জন্য সবকিছু রয়েছে। দেখো সবকিছু পেয়ে যাবে, যে কোনো রকম লিঙ্ক, কোন এক্সামের কি লিঙ্ক রয়েছে, অ্যাডমিট কার্ড কবে দেবে, সমস্ত কিছু। এই যে রেলের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে লিঙ্ক আসছে, যে 18 তারিখে, সরি আজ হচ্ছে 9 তারিখ, ধরো 12 তারিখের এটা দিয়ে দিয়েছে, 13 তারিখ কি হবে তাও পেয়ে যাবে, 14 তারিখ কি হবে তাও পেয়ে যাবে। বিভিন্ন মক টেস্ট, একদম লাইভ মক টেস্টের জন্য ওখান থেকে লিঙ্ক পেয়ে যাচ্ছ, কি পাওয়া যাচ্ছে তো। কিন্তু কেউ পেয়েছো যে ভর্তির জন্য কোনো কিছু বলা রয়েছে? বিগত 1 মাসের, মানে যদি ধরো কেউ আজ জয়েন করলে, সে আজ থেকে বিগত 1 মাসের সমস্ত মেসেজ দেখতে পাবে। আর যে টেলিগ্রামে যাও, একদম সমস্ত টেলিগ্রামের, ওটা মনে হয় 2019 সাল থেকে ওই গ্রুপটা রয়েছে, ওখান থেকে কোশ্চেন আসছে। কয়েক হাজার বাদ দাও, কয়েক লক্ষ ক্যান্ডিডেট ওই টেলিগ্রাম গ্রুপে স্টোর করা আছে, কয়েক লক্ষ ক্যান্ডিডেট, এই যে ক্যান্ডিডেট বলছি, কোশ্চেন ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তুমি চাইলে ওই সমস্ত কোশ্চেন আনসার করতে পারবে, এবং দেখবে সাবজেক্ট ওয়াইজ প্রতিদিন কোশ্চেন আসে। আজ হয়তো বিজ্ঞান, তো কাল ইতিহাস, কাল পরশুদিন ভূগোল, এরকম। ওখানটা শুধুমাত্র জিকে সাবজেক্টেরই কোশ্চেন আসে। ম্যাথ রিজনিং এর জন্য আমি আলাদা গ্রুপ দিয়ে দেবো, সেখানে ম্যাথ রিজনিং এর কোশ্চেন চলে আসবে। দেখো ওগুলোতে কিন্তু কোথাও পাবে না যে অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু বলা আছে। আবার বলছে লাইভ ক্লাস মিস করবে না, কারণ লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হয় না। আর আমার দিক থেকে কাউকে পার্সোনালি ফোন মেসেজ পর্যন্ত করা হয় না। আমি আজকে বেরোলাম, আমার এমনি ক্লাস রয়েছে 8টা থেকে, আরেকটা ক্লাস রয়েছে। তো সবার কাছে একটা অনুরোধ যে আগামীকাল লাইভ ক্লাস মিস করো না। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো, ঠিক সন্ধ্যা 6টা থেকে ক্লাস শুরু হবে, আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। থ্যাংক ইউ, গুড নাইট।